আল্ট দিছিলাম, এএলটি যেটা আছে, ফন্ট কি এএলটি একটা আছে, ফন্ট ফ্যামিলি দিয়ে আপনি এরিয়া দিছিলেন না, আমি এএলটি দিছি। এরিয়া এএলটি কোনো ফন্ট আছে? জি আছে। আচ্ছা, তাহলে হয়তো এটা এভাবে সাপোর্ট করছে। আমি যদি এখানে দেখি তাহলে আপনি এই হলো আপনার মার্কআপ। বডিতে ব্যাকগ্রাউন্ড লাইট গ্রে দিয়েছেন, মার্জিন যা দিয়েছেন, ফন্ট ওয়েট বোল দিয়েছেন, ফন্ট ফ্যামিলি এএলটি একটা ফন্ট আছে না? হ্যাঁ হ্যাঁ এটা। আমি যদি এটাকে যদি এটাকে চেঞ্জ করি, আমি একটা ফন্ট যদি দিই, এটা একটা ফন্ট হেলভেটিকা, এটা একটা ফন্ট, এই ফন্টটাও সুন্দর। অনেকগুলো ভালো ভালো ওয়েব পেজে এই ফন্টটা ইউজ করা হয়, বড় বড় ওয়েব পেজগুলোতে। এটা যদি আমি দিই তাহলে আপনারটা দেখেন একটু চেঞ্জ হবে, দেখছেন এখন একটু আরেকটু সুন্দর হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে ফন্টগুলো খুব সুন্দর সুন্দর ফন্টগুলো ইউজ করবেন। ফন্ট ইউজ করার কারণে এটা কিন্তু একটু সুন্দর হয়ে যাবে। তাহলে আপনারটা কমপ্লিট, একেবারেই ফাইন, কোনো সমস্যা নেই আশা করি। শুধু একসাথে যেহেতু ফোল্ডার করে দেন নাই, শুধু ইমেজটা এখানে আসছে না, জি স্যার। ইমেজ আপনার এবার আলাদা করে দিয়েছেন সেজন্য সবকিছু কিন্তু। আচ্ছা, এখানে হ্যাপ হয়ে গেছে। হ্যাপ কোনো ট্যাগ আছে HTML এর? আর না স্যার। না এটা কি ছিল? স্যার আমি ন্যাপ দিতে গিয়ে ন্যাপ স্যার। এমন মানুষ দেখছেন। স্যার কিন্তু আসছে তো ভুল তো বলতেছে না। হ্যাঁ স্যার ভুল তো বলে নাই, আসছে ভুল বললে না হ্যাঁ হয় আমি স্যার, আসছে কেমনে? ভুল তো হয় নাই। ভুল হয় নাই না? ভুল না হলেও এটা কিভাবে চলে আসছে, এটা তো খুবই মিরাকেল লাগছে আমার কাছেও। এটা হয়তো আপনার ভাগ্যটা ভালো। কম্পিউটার স্যার বুঝে নিছে মনে হয় এটা ন্যাব হবে, সেটা হ্যাপ হবে না। এই ধরনের কিছু একটা বুঝে নিয়েছে, বুঝে নেওয়ার কারণে এটা হয়তো কাজ করে ফেলছে। তো এই ধরনের হয়তো এটা আনফরচুনেটলি হোক বা ফরচুনেটলি হোক হয়ে গেছে, কিন্তু এটা তো এভাবে দেওয়া আপনি দেখবেন, চেক করে দেখবেন যে যেমন আগে যে অবস্থা ছিল তখন কিন্তু আপনার এখানে দেখেন এই যে এই ট্যাগগুলোতে এখানে ক্লিক করলে ওই যে নীল কালার হচ্ছে না, এটা কালো কালার হয়ে গেছে। তাহলে ভুল কোডিং, ভুল এটা এখানে দেখা যাচ্ছে। যখনই আপনি এটা ঠিক করবেন তখন কিন্তু এই ধরনের কালার লাইট হয়ে যাবে, ম্যাপ করে দিবেন, ঠিক আছে? জি স্যার। দেখলাম এরপর আমাদেরকে দিয়েছেন কে? স্যার আসার পরে আমি আর দেখি নাই যে আসছে তো হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, ইমন চক্রবর্তীকে অনেকগুলো দিয়েছে। ইমন চক্রবর্তী কি আসছে? আচ্ছা, তাহসিন হোমওয়ার্ক কি দিয়েছেন? তাহসিন আমাকে একটা কোড পাঠিয়ে দিয়েছেন সরাসরি, আপনি কি সেভ করতে পারছেন না? ঐশী তাহসিন আছে এখন? কম্পিউটার নাই তাই। আর এটা তো মোবাইলে অ্যান্ড্রয়েডে হবেও না। না, এখন কি তাহসিন কথা বলছেন? জি আমি। আচ্ছা আচ্ছা, আমি এটা দেখি। এটা নিলাম, এটা নিয়ে আমি এখন একটু চেক করে দেখি। এটা লিখলাম, আপনারা সেভ করবেন ডেস্কটপে থাক। আর এটা কি নাম? তাহসিন না ডট এইচটিএমএল, এটাতে সেভ করলাম। সেভ করার পর এখন এটা একটু রান করে দেখি আপনার এটা কি হয়ে গেল। একটা আমরা যেটা এখনো করিনি, অনেকটা ভার্টিক্যাল মেনু যেটাকে বলে এটার মতো হয়ে গেছে, কিন্তু এখানে কোনো মানে সবগুলো একটাতে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনি তাহসিন? স্যার এটা এরকম কেন হলো? আচ্ছা, এরকম কেন হলো আমরা একটু ইনভেস্টিগেট করি। HTML ঠিক আছে, টাইটেল ঠিক, হেড ঠিক, বডি, ব্যাকগ্রাউন্ড লাইট পার্পল, ফন্ট ফ্যামিলি এরিয়াল, মার্জিন ইত্যাদি সবকিছু ঠিক আছে। তারপর IMG যেহেতু ম্যাচ করে দেন, এটা আসলে স্প্যান দিয়ে দিয়েছেন। প্লট রাইট, স্প্যান দিয়ে দেওয়ার কারণে কি এরকম হয়েছে? আপনার তো ঠিকই মনে হচ্ছে কোডগুলা। কেউ কি কোনো সমস্যা দেখতে পাচ্ছেন এই কোডগুলাতে? ছোট করে দেখি। প্রায় 2 ঘন্টা বসে বসে ও আল্লাহ, 2 ঘন্টা বসে বসে আপনি এটা করছেন তাই না? আচ্ছা, আমি একটু দেখি, দাঁড়ান, এখনই আমরা বের হবে। IMG আছে, স্প্যান দিতে মনে হয়, স্প্যান একটা দিছে না? স্প্যান দিছে না? আচ্ছা, স্প্যানের জায়গায় আমরা যদি ন্যাপ দিই,
এখানে স্প্যান দিলেও হওয়ার কথা, আমরা দেখিয়েছিলাম গত ক্লাসের মধ্যে। জি স্যার, হচ্ছে না স্যার বিয়ার। আচ্ছা বিয়ার, এতগুলো বিয়ার কেন এখানে দিচ্ছে? বিয়ার দিতে হয় না আপনার, আপনার মূলটা হচ্ছে উপরে নিচে থাকবে হোম জয়েনার্স এগুলো। উপরে নিচে থাকার জন্য করছেন আপনি? জি স্যার। আচ্ছা, উপরে নিচে থাকার জন্য আপনি বিয়ার দিয়ে করছেন। আচ্ছা, আমরা উপরে নিচে থাকার জন্য আরেকটা পদ্ধতি ইউজ করব। আসলে মেনু যেটা আমরা বানাচ্ছি, যেমন আপনাদের বলি কোথায় যেন, এই যে মেনু আমরা বানাচ্ছি দেখেন, মেনু কয়েক ভাবে বানানো যায়। আমরা কোন রকম ট্যাগ, মানে আমরা শুধু অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে এই ট্যাগ, এটাকে একটার পর একটা দিয়ে কিন্তু মেনু ট্যাগ বানিয়ে ফেলেছি। কিন্তু মূল স্ট্যান্ডার্ড হচ্ছে, আমরা একটা কোড আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে ইউএল এবং এলআই একটা ট্যাগ আছে, ইউএল এবং এলআই। মূলত মেনু বানাতে হবে এই ট্যাগগুলো দিয়ে, যদিও এগুলো একটু ঝামেলার, সেজন্য আমি প্রথম দিকে আপনাদেরকে দেখাইনি। ইউএল ট্যাগের ভিতরে এলআই ট্যাগ, ওএল ট্যাগের ভিতরে এলআই ট্যাগ, এগুলো দিলেই কিন্তু আপনার মেনু সুন্দরভাবে হবে। আমরা ঝামেলা ছাড়া মানে করার জন্য কি করেছি, আমরা জাস্ট এই ট্যাগ দিয়েই বানিয়েছি। আর উপরে নিচে হওয়ার জন্য আপনাকে ব্রেক বা বিয়ার ট্যাগ দিতে হবে না, আপনি ইউএল এবং এলআই ট্যাগ গুলো কিন্তু দিবেন। ওই জন্যই আমি একটু প্রথমে আগের অবস্থায় কেটে যাই, বিয়ার গুলো কেটে দিই, তাহলে দেখি কি হয়। বিয়ার কে আর আছে, সেখানে আছে। সালাম, এটাকে স্যার সাথী। সাথী, এতক্ষণ পর কেন? স্যার জয়েন হতে পারছিলাম না কোনো ভাবে। আচ্ছা, আপনারা ক্লাসে তো অনেক পুরনো হয়ে গেছেন, কিন্তু এরপরও জয়েন হতে সমস্যা হচ্ছে? স্যার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম। আমি মনে করছি জুমে কোনো সমস্যা। না না ঠিক আছে, চলে আসছেন। আমরা অলরেডি অনেক কথাবার্তা বলে ফেলেছি। আমরা আপনাদের মেইলগুলো দেখছিলাম। স্যার 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 জি জি, স্যার রেজিস্টার, সাইন আপ, সাইন ইন এগুলোর ডান সাইডে গ্রেটার দেন গুলো মুছে দেন। উপরে জি জি, হ্যাঁ এগুলো না, এই গ্রেটার দেন গুলো। সমস্যা নেই। এখন দেখি আপনারটা কোনটা, এটা না। এখন কিন্তু হয়ে গেছে কি, একটু ব্লক বেশি বড় হয়ে গেছে। রেজিস্টার, সাইন আপ, সাইন ইন তিনটাই আসছে। তো তিনটাতে আসছে কারণে বাকিগুলা কই, কি কি আসছে এখানে আমি একটু দেখি। এখানে আসছে রেজিস্টার, সাইন আপ, সাইন ইন, তিনটা আসছে, আর বাকিগুলা রেজিস্টার। এটাকে পেয়েছে ঠিক মতো। তো এখানে বেশি এই যে 100 পিক্সেল প্যাডিং, এখানে আপনি উপরে দিয়ে ফেলেছেন কত? হ্যাঁ স্যার 100 করে দেওয়া হয়েছে। এটাকে 10 করে দেন, উপরে নিচে খুব বেশি না দেন, 10 100 পিক্সেল করে দেন। আর বাকিগুলোতে এখন আপনি দেন। তাহলে এখন রেজিস্টার, সাইন আপ, সাইন ইন, খুব সুন্দর একটা মেনু হয়ে গেছে না? জি স্যার। তাহলে আপনি বুঝতে পারছেন যে প্যাডিং এর কাজটা কোথায়। দেখেন, প্যাডিং এ যখন প্রথম মানটা দিবেন, প্যাডিং এর যে প্রথম মানটা এটা হচ্ছে উপরে নিচেকে প্যাডিং করবে, আর সেকেন্ড মানটা হচ্ছে পাশে এটাকে বড় করবে, ছোট করবে, মানে ওই জায়গাটাকে ব্রড করবে আর সংকুচিত করবে। এটাই মনে রাখবেন। যদি দুইটা মান দেওয়া হয়, আমি 4টা মান দিয়ে দেখাবো আপনাদেরকে। 4টা মান দিলে কি হয় দেখবেন। 4টা মান যখন দিবেন, তখন উপরের জন্য একটা মান, ডানের জন্য একটা মান, নিচের জন্য আরেকটা মান, এবং বামের জন্য আরেকটা মান। এভাবে 4টা পর্যন্ত মান দেওয়া যায়। একটা দেওয়া যায়, 2টা, 3টা, 4টা পর্যন্ত। আমরা যদি দেখি হোম জয়েনার্স, পোর্টফোলিও এগুলো আসে নাই যে, এগুলো কেন আসে নাই? হোম স্যার জয়েনার্স, প্যাডিং আর মার্জিন এর মধ্যে পার্থক্য কোথায়? প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি এটা আপনাদেরকে করেই দেখাবো, কিন্তু এমনি যদি আমি বলতে চাই, প্যাডিং আর মার্জিং এর মধ্যে পার্থক্য হচ্ছে, প্যাডিং যদি আপনি দেন, সেই প্যাডিংটা ওই জায়গা থেকে সরে না গিয়ে ওই জায়গার মধ্যেই প্রসারিত হবে, মানে ছড়াবে। আর মার্জিন হচ্ছে ওই জায়গা থেকে সরে যাবে। ঠিক আছে, এটা আপাতত মনে রাখেন। প্যাডিং মানে হচ্ছে ছড়ানো, মানে সোজা বাংলায় একটু মনে রাখেন, যদি এটা কোনোখানে নেই, আমি জাস্ট আমার মতো করে বলি। প্যাডিং মানে হচ্ছে ছড়ানো, মানে ছড়িয়ে ফেলা। আর মার্জিন মানে হচ্ছে সরানো, মানে সরিয়ে ফেলে। একটা ছড়ায়, একটা সরাই, এবার মনে রাখেন। যেটা আমি এক্সাক্ট একটা উদাহরণ আপনাদেরকে দেখাবো। এই উদাহরণ দেখলে আপনারা প্যাডিং এবং মার্জিনের উদাহরণটা আরো ভালো করে বুঝতে পারবেন। আপাতত এটাই মনে রাখেন যে প্যাডিং মানে হচ্ছে কি বললাম, ছড়াই আর সরাই।
হ্যাঁ ছড়ায়, এটা ছড়িয়ে ফেলে, মানে এটা ওই জায়গায় থেকে, মানে অনেকটা আমি বলি, মানে আমরা এটাকে করোনা ভাইরাসের সাথে উদাহরণ দিতে পারি। মানে করোনাটা কি করে, ও ছড়িয়ে ফেলে খুব দ্রুত। হ্যাঁ, আর আমরা কি করি, আমরা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স রাখতে চাচ্ছি, আমরা সরে যাই, আমরা হচ্ছে মার্জিন। হ্যাঁ, তো যে মার্জিন সে সবসময় সরে থাকে, আর যে প্যাডিং সে সবসময় ছড়ায়, মানে ওকে সহ নিয়ে পাশে যারা আছে সবাইকে নিয়ে একসাথে সে ছড়িয়ে ফেলে এই জিনিসটা। তো আমি একটা এক্সাক্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো। স্যার মানুষ হচ্ছে মার্জিন আর করোনা হচ্ছে ছড়াই, Padding। মানে হ্যাঁ বুঝছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন, আচ্ছা ওনার বলতেছে এগুলো কেন আসলো না, হোম, জয়নাস, পোর্টফোলিও এগুলো কেন আসে নাই। আপনি যে এখানে আসছে, এই যে কালার হোয়াইট দিয়ে দিয়েছেন, কালার হোয়াইট মানে আমাদের ওয়েব পেজের কালার কি, কালারটা কিন্তু হোয়াইট। সেই জন্য এখানে আসলে লেখাগুলো আছে হোয়াইটের উপর হোয়াইট কালার হয়ে গেছে, সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে না। দেখেন একটা সমস্যা, কালার কি। হ্যাঁ স্যার আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড লাইট পার্পল দিছিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লাইট পার্পল, তো লাইট পার্পল বলে কোনো কালার মেবি সিএসএস এ নেই। লাইট বানানটা ঠিক আছে কিনা, LIGST, লাইট পার্পল। আমরা শুধু পার্পল দিই, লাইট পার্পল মনে হয় কালার নেই। এখন যদি শুধু পার্পল দিই, এখন ঠিক আছে, ও ফাইন। খুবই সুন্দর একটা কালার আসছে, এবং মেনুগুলো খুব সুন্দরই লাগছে। একটু স্যার মেনুগুলো এখন দেখা যাচ্ছে, মানে হ্যাঁ। পার্পলের উপর সাদাটা। সাদা, হ্যাঁ আগে যেহেতু সাদার উপর। হ্যাঁ হ্যাঁ বলেন। একটু দাঁড়ান, আমি স্ক্রিনশট নেই। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিন। অনেক চমৎকার একটা ওয়েব পেজ হয়েছে, খুবই লাগছে যে খুব ভালো একটা ওয়েবসাইট, যেটাতে একটা ছবিটাও দেখা গেলে আরো সুন্দর লাগতো। তাহলে কিন্তু আপনারা দেখেন, আপনাদের কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে, দেখছেন আমি বললাম না আপনাদেরকে যে প্রথম কয়েকটা ক্লাস যাওয়ার পর আপনারা অনেক সুন্দর সুন্দর পেজ কিন্তু create হয়েছে করতে স্যার, পারবেন। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাতে একটা লাইক দেওয়া যায় তাই না? জি আচ্ছা লাইক স্যার। দিলাম। এটা কার ছিল, তাহসিন না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহসিনকে লাইক দিলাম, আপনারটাও ঠিক আছে, আপনারটাও লাইক। এটা কে যেন ছিল, ফারহানা। ফারহানা। হ্যাঁ ফারহানারটাও ঠিক আছে। তাহলে এক একজনেরটা এক এক রকম সুন্দর হচ্ছে, ফাইন। আচ্ছা তাহলে এটা আমরা করলাম। তাহলে আপনি এগুলো আমরা কোনো বিআর দিলাম না, আমরা আপনি যেটা করতে চেয়েছিলেন প্রথমে, সেটাকে বলা হয় ভার্টিক্যাল মেনু। আপনারা মনে রাখবেন, লিখে রাখেন, মেনু আবার দুই প্রকার, একটা হচ্ছে হরাইজন্টাল মেনু, একটা হচ্ছে ভার্টিক্যাল মেনু। এই মেনুটা কি মেনু? হরাইজন্টাল। এটা হচ্ছে আনুভূমিক, ডান পাশে বাম পাশে এভাবে সাহিত্য আছে। আর যদি উপরে নিচে মেনুগুলো হয়, তখন সেটাকে আমরা বলবো ভার্টিক্যাল মেনু। তো আমরা ভার্টিক্যাল মেনু বানাবো, এটা আমরা আপনাদেরকে দেখাবো। আচ্ছা দুজনকে দেখলাম, তো দেখছেন আমি কিন্তু যারা দিচ্ছেন তারা কিন্তু বেনিফিটেড হবেন, তাদের কথাগুলো আলোচনা হবে। আর যারা দিচ্ছেন না তাদের কোনো আলোচনা হবে না, আর তাদের কিছু শেখাও হবে না। এটাই হচ্ছে আসলে মূল ফ্যাক্ট। অনেকে লজ্জায় দিচ্ছেন না, অনেকে হয়তো পারছেন না সেজন্য দিচ্ছেন না। আচ্ছা স্যার আমি আরেকটা দিছি তো। আপনি কে? আরজু। আরজু আক্তার কই দিয়েছেন? লেটেস্ট মেল তো আরজু আক্তার দেখতে পাচ্ছি না মেবি। কখন, কয় তারিখ দিয়েছেন, আজকে না কালকে? স্যার সকালে দিছি। আজকে সকালে কয়টা? আচ্ছা এটা হচ্ছে ইরশাদ কালাম, এটা খুলবো। তারপর হচ্ছে ইশরাক তাহসিন, আচ্ছা এটা হচ্ছে তাহসিন, আমি তাহসিন লিখে গেছি, তাহসিন। আচ্ছা ফাইজি জমান, আচ্ছা উনি দিয়েছেন রাতটা। তারপর ইমান চক্রবর্তী। তো আরজু আক্তার আসলো না যে, একটু আবার দিবেন, একটু চেক করে আবার দেন। হ্যাঁ আচ্ছা ইরশাদ কালাম কে আছেন? জি স্যার। ইরশাদ কালাম আছেন? আছি। ইরশাদ কালামটা দেখি। ইরশাদ কালাম এখানে একটা ফাইল দিয়েছে, এটা আমি জাস্ট এখান থেকে দেখি এটা কেমন দেখাই। নো প্রিভিউ অ্যাভেলেবল। আমি একটা ডাউনলোডই করে ফেলি। ইরশাদটা আমরা দেখি। ডাউনলোড করলাম, ডাউনলোড করে ইরশাদ আর
এই আমরা একটা জিনিসে মিল পাচ্ছি, এটা কেন একদম সেম। ইরশাদ আর এটা কার ছিল? ফারহানা। সেম কিন্তু। আপনারা কি আলোচনা করেছেন? না স্যার। মিলে গেছে না? ফাইন। আপনাদের মধ্যে কিন্তু আর অদ্ভুত আমি মিল। জানিও না উনি এভাবে করবে। হ্যাঁ, তাহলে দেখেন এটাও কিন্তু হ্যাঁ, তাহলে এটাও কিন্তু একটা ফ্যাক্ট, একজনের ডিজাইন আরেকজনের সাথে মিলে যাচ্ছে। তাহলে আপনারা কিন্তু মানে একদম সেম, আপনাদের ক্রিয়েটিভিটি আপনাদের কিন্তু মিলে গেছে প্রায়। একটু ভিন্ন আছে। ইরশাদ কালামেরটা হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট ব্লু কালার ধরনের, এটা হচ্ছে গ্রে, আর এখানে একটু অনেকটাই মিল। তাহলে আপনারটাও ফাইন। তবে আমি বলেছিলাম আমি যেভাবে করবো সেভাবে থেকে একটু ভিন্ন করে দিতে বলেছিলাম, একটু অসুবিধা নেই। তো আপনার এটা করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে? প্রথমে স্যার একটু সমস্যা হচ্ছে, পরে আর সমস্যা হয় নাই। প্রথমে সমস্যা হয়েছিল না? স্যার আচ্ছা, ইরশাদ কালামেরটা দেখলাম। তারপর জমান আছে, জমান জমান কি আছে? ভাইয়া ওর নাকি ইলেকট্রিসিটি চলে গেছে, জয়েন হতে পারতেছে না। জয়েন হতে পারছে না। আচ্ছা, ও ফিরে আসুক, আমরা আসবো। চক্রবর্তী আছে? জি স্যার আছি। আমি আপনার তো অনেকগুলো মেল দিচ্ছেন, আমি কোনটা খুলবো বলেন তো? HTML ডকুমেন্ট লাস্ট টাইপ করি। আপনি কি মোবাইল থেকে দিচ্ছেন না? হ্যাঁ, ফার্স্ট এটা। তাহলে আমাকে সেভ করে দেখতে হবে, এই তো? জি স্যার। আচ্ছা, ইউনিটটা যেভাবে আসছে ইউনিটটাও আসছে, কিন্তু উপরে একটা ভুল হয়ে গেছে। অনেকটাই সুন্দর হয়েছে। ইভেন্টস, পেজেস, এই যে ফেসবুক মেনু, টাইটেল, এই যে এখানে একটা ভুল দেখা যাচ্ছে, দেখছেন? এখানে কি যেন ভুল হয়েছে। ভুলটা কোথায় হয়েছে আমরা দেখি। স্যার টাইটেলের আগে ওই যে টাইটেলের ক্লোজিংটা ভুল হইছে, টাইটেলের ক্লোজিংটা ভুল ফরওয়ার্ড হয়ে স্ল্যাশ। গেছে। দেখেন এই 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 ভুল হয়ে যাওয়ার কারণে টাইটেল এখানে ডাবল টি পড়ে গেছে। টাইটেল এখন দিই আমরা, এখন দিলে এটা তাহলে এখানে একটা ছবি ছিল। তো আপনারা কিন্তু নেক্সট থেকে এভাবে করে আর দিবেন না, আপনারা ফোল্ডার করে দেওয়ার চেষ্টা করবেন। যারা ল্যাপটপ কম্পিউটার থেকে দিচ্ছেন তারা আমি ছবি সহ দেখতে পাবো। কোনো কেউ ফোল্ডার করে দিচ্ছেন না, আসলে আমি ছবি সহ দেখতে পাচ্ছি না। আমি এখনো দেখতে পারি, আমি এখানে ছবি যদি অ্যাড করি ওই কোডিং এ, তাহলে ছবি সহ দেখতে পাবো। এটা সময়ের কারণে আমি এখন অ্যাড করতে পারছি না। তাহলে আপনাদের এটা দেখলাম। আর কেউ কে আছে? জমান আসে নাই, চক্রবর্তী দেখলাম, ফারহানা শেষ, হাসানুর রহমান তো আপনাদের না। আর কেউ আছে? আর কেউ কি দিয়েছে এরকম আছে? এই কয়জন না? কয়জন? আচ্ছা, আর কেউ যদি দিয়ে থাকেন আমাকে একটু ক্লাসের মাঝখানে বলবেন, আমি এবার দেখবো। আচ্ছা, তাহলে এটুকু পারলেন আপনারা। আমাদের যে পেজটা ছিল, যেটাতে আমরা কাজ করছিলাম, সেটা একটু নিয়ে আসি। তো দেখেন আমাদের যে পেজটা ছিল ওইটাই ছিল না, এটার আমরা জাস্ট উপরে মেনুটা নিয়ে কাজ করছিলাম। এখন এই আমরা অনেক কঠিন কাজ কিন্তু করে ফেলেছি। এগুলো এত কঠিন না। মেনু আমি আপনাদেরকে বলেছি যে মেনু করাটা একটু কঠিন, এরপরে কিন্তু আস্তে আস্তে আপনারা করতে পারবেন। এখন আমরা এগুলো করতে পারি। এখন এগুলো করার আগে আমি আপনাদেরকে, আমরা আসলে আলটিমেটলি বা পরোক্ষভাবে ইমপ্লিসিটলি হোক যাই হোক, আমরা কিন্তু সিএসএস একটু করে হলেও ঢুকে গেছি। আমরা এতদিন এইচটিএমএল ছিলাম, আমরা আজকে থেকে পুরোপুরিভাবে সিএসএস এ প্রবেশ করব। তো আমাদের আজকে আমি আপনাদেরকে সিএসএস নিয়ে আলোচনা করব। আমরা এতদিন যে কাজগুলো করেছি এগুলো কিন্তু অনেকটা সিএসএস এর মধ্যেই পড়ে। যদি আমরা বলেছি যে আমাদের ক্লাসটা হচ্ছে কি এইচটিএমএল এর ক্লাস,
আমরা এই যে কাজগুলো করেছি এখানে যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এখানে অনেকগুলা মান চেঞ্জ করে দিচ্ছি, ডেকোরেশন নাম হবে, মার্জিন এটা হবে, এগুলো কিন্তু সিএসএস এরই আসলে পরিভাষা। সিএসএস এর এই ধরনের কাজগুলো হয়। আমরা যখন এই ধরনের কাজগুলো এভাবে করতে থাকি, আমরা যদি এই কাজগুলা শুধু স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করতে থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের কোডিংটা আসলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, একটু খেয়াল করবেন। আমরা যদি স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এভাবে করতে থাকি, আমাদের কি হবে, কোডিং গুলো অনেক বড় হয়ে যাবে, মানে বুঝতে পারবো না যে কোনটা কোথায় কি আছে। একটু হিজিবিজি আপনাদের এখনো নিশ্চয়ই লাগছে অনেকের। আমরা কি করব, আমাদের কোডিংটাকে আসলে পরিচ্ছন্ন করব। আমরা কোডিংটাকে একটু সুন্দরভাবে লিখবো। তো সুন্দরভাবে লেখার জন্য আসলে আমাদেরকে সিএসএস এর আশ্রয় নিতে হবে। সিএসএস এর আমাদেরকে কিন্তু আশ্রয় নিতে হবে। আমরা আজকে থেকে সিএসএস স্টার্ট করে দিচ্ছি। সিএসএস এর ফুল মিনিংটা কেউ কি জানেন? ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, যেমনি ভাবে এইচটিএমএল এর ফুল মিনিং ছিল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইভাবে সিএসএস এর ফুল মিনিংটা হচ্ছে কি, আমি এখানে দেখাই। স্লো হয়ে গেলে তখন তো আমার ভালো লাগে না। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ চেঞ্জ করি। আমরা বলছি কি সিএসএস, এটার মানে হচ্ছে কি, ক্যাসকেডিং স্টাইল শিট, এই হচ্ছে সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট। এটা আমাদের ওয়েব পেজে খুব বেশি ভাবে আমাদের কিন্তু এই সিএসএসটা কিন্তু আমাদের লাগবে। আমরা এতদিন ছিলাম এইচটিএমএল এর সিএসএস। এখন সিএসএস প্রধানত হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, কাইন্ডস অফ সিএসএস। এক নাম্বার হচ্ছে ইন্টারনাল সিএসএস। 2 এক নাম্বার হচ্ছে ইনলাইন সিএসএস। প্রথমটা কি বলেন? ইনলাইন সিএসএস। 2 নাম্বার হচ্ছে ইন্টারনাল সিএসএস। 3 নাম্বারটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। বুঝতে পারছেন? তাহলে 3 ধরনের সিএসএস আমরা করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করবেন। কয় ধরনের বললাম? 3 ধরনের। তো 3 ধরনের যদিও সিএসএস, এর যে কোনো একটা অ্যাপ্লাই করেই আপনি ওয়েব পেজ ডিজাইন করতে পারেন। কখনো আপনি ওয়েব পেজ ডিজাইন করতে গিয়ে ইনলাইন সিএসএস করবেন, কখনো ইন্টারনাল সিএসএস করবেন, কখনো এক্সটার্নাল সিএসএস করবেন। প্রত্যেকটার আলাদা আলাদা পারপাস আছে, প্রত্যেকটার আলাদা আলাদা সুবিধা অসুবিধা আছে, এগুলো আমরা প্র্যাকটিসে দেখব। প্রথমেই বলি ইনলাইন সিএসএস কোনটা। ইনলাইন মানে বুঝতে পারছেন, ইনলাইন মানে লাইনের মধ্যে, মানে একটা লাইন আপনি লিখছেন, সেই লাইনের ভিতরেই কিছু সিএসএস করে দেওয়া, এটাকে বলা হয় কি ইনলাইন সিএসএস। এক্সাম্পল যদি আমরা দিই, আমরা যেখানে করেছি, আমি লিখেছিলাম জাস্ট, আমাদের ছিল কোডিং শুধুমাত্র এটা ছিল রেজিস্টার, এর মধ্যে এই ট্যাগ ছিল, এটা পুরোটাই ছিল না। স্টাইল সমান টেক্সট ডেকোরেশন এতটুকু, এগুলো কিছুই ছিল না। ধরেন এই কোডটা প্রথমত কি ছিল, এই কোডটা এই ধরনের ছিল না। ঠিক করি, এটা ছিল এভাবে, কেটে ফেললাম, কেটে এখানে আমি এখন আবার আলাদা দেখাই। এই যে রেজিস্টার কথাটা, এই যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে এইচটিএমএল। এটা দিলে এটা কোনো রং বা এটার কালার বা সাইজ ঠিক ছিল না, এটা এভাবে ছিল। এখানে যখন আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যখন একটা লাইন লেখা লিখলাম, তখন এটা কি হয়ে গেল, আমরা এর মধ্যে একটা এই লাইনের ভিতরে একটা সিএসএস করলাম। এই সিএসএসটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আমরা কি করলাম, এই লেখাটা এখানে দিলাম, তাই না?
করি এখান থেকে এখানে এই লেখাটা দিলাম। এই যখনই এই লেখাটা দিলাম তখনই বলা হবে এটাকে ইনলাইন সিএসএস। আমরা ধরে এতদিন যেটা করেছি গত কয়েকটা ক্লাসে সেটা কি ছিল? ইনলাইন সিএসএস ছিল। হ্যাঁ, এটা ছিল ইনলাইন সিএসএস। এখন ইনলাইন সিএসএস আপনারা বুঝে গেছেন, মানে HTML এর মার্কআপের ভিতরে যদি কোনো সিএসএস করতে হয়, বিশেষ করে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, সেই সিএসএস কে বলা হয় ইনলাইন সিএসএস। কেউ একজন বলতে পারবেন ইনলাইন সিএসএস কাকে বলে? হ্যাঁ, লাইনের মধ্যে যে সিএসএসটা অর্থাৎ বডির মধ্যে যে সিএসএসটা করা হবে ওইটা। হ্যাঁ, বডি অর্থাৎ যেটা দুইটা মার্কআপের মাঝখানে। হ্যাঁ, মার্কআপের মাঝখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, মার্কআপের মাঝখানে স্টাইল অ্যাট্রিবিউট মানে HTML এর একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। সেই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যে সিএসএসটা করা হয় তাকে বলা হয় কি? ইনলাইন সিএসএস। তাকে বলা হয় ইনলাইন সিএসএস। আচ্ছা, এরপর আপনারা দেখবেন যে আচ্ছা ফয়জি জামান আমাকে লিখতেছে ওদের পাশে কারণ নাই, জয়েন হতে পারছে না। আচ্ছা, আপনার কারণ চলে আসার সাথে সাথে আপনি জয়েন করেন। তাহলে স্যার আমার ইমেলটা গেছে কিনা দেখেন তো। আচ্ছা, এটা কার ইমেল ছিল? আরজু আক্তার না? আরজু আক্তারের ইমেল তো এখনো আসে নাই। আপনার আমার ইমেল অ্যাড্রেসে মেবি ভুল হচ্ছে, আপনার এটা হতে পারে। স্যার এখান থেকে তো সেন্ড হয়েছে, এখন সেন্ড হয়েছে। সেন্ড হলে কেন আসছে না? আসে নাই। আমি যদি স্প্যাম বক্সে দেখি, অনেক সময় স্প্যাম ইমেলগুলো আসে, এখানে কিন্তু স্প্যাম বক্সে আসে নাই। ঠিক আছে, আপনার ইমেলগুলো কিন্তু এখানে আসে নাই। আচ্ছা, যাই হোক, একটু চেক করে দেখেন কেন হচ্ছে না সেটা। তাহলে আমরা কোথায় ছিলাম? কি বলতেছিলাম যে ইনলাইন সিএসএস। এরপর হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল তো আমরা পরে বলবো। তো ইন্টারনাল সিএসএস আমরা কখন করব, এক্সটার্নাল সিএসএস আমরা কখন করব, আর ইনলাইন সিএসএস আমরা কখন করব, এগুলোর কিছু পারপাস থাকে। আমাদের কোডের মধ্যে যখন একটা এলিমেন্টকে সামান্য পরিমাণে কিছু কাজ করতে হয় কয়েকটা মান দিয়ে, তখন আমাদের কোডিংটা যদি খুব ছোট থাকে, মানে ছোটখাটো একটা কাজ, এটাকে আমি এখন ইন্টারনাল করতে গেলে একটু আলাদাভাবে কোডিং করতে হবে একটা জায়গায়, ওইটা না করে আমরা কি করি, দ্রুত করার জন্য আমরা কি করি, ইনলাইন সিএসএসটা ইউজ করি। কিন্তু যখন কোনো একটা কোডিং যদি আমাদের খুব বেশি পরিমাণে করতে হয়, তখন আমরা কি করতে পারি, আমরা ইন্টারনাল সিএসএসটা ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবেন, সিএসএস এর দুইটা দিক থাকে। আমি এখানে লিখে দিই যে হোয়াট ইজ, এখানে লিখলাম, এগুলো আপনারা মনে রাখেন আগে। What is CSS property and value? CSS এর কিছু আছে প্রপার্টি এন্ড ভ্যালু। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। একটা আছে মানে CSS এর দুইটা দিক থাকে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। স্যার ভ্যালুর প্রশ্নবোধক চিহ্ন কেন? আমি এটা সেন্টেন্স করেছি না যে হোয়াট ইজ CSS প্রপার্টি এন্ড ভ্যালু, মানে CSS প্রপার্টি এন্ড ভ্যালু কি, একটা প্রশ্ন করেছি না, এটার জন্য প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, এমনি সেন্টেন্সটা যাতে অশুদ্ধ না হয় সেজন্য দিচ্ছি। হোয়াট ইজ CSS প্রপার্টি এন্ড ভ্যালু, CSS এর প্রপার্টি এন্ড ভ্যালু কি? তো আমরা এখানে একটা জিনিস নিয়ে আসি,
যেমন আমি এখানে লিখলাম যে টেক্সট ডেকোরেশন কি বলছি আমরা নান, কথাটা নিয়ে আসি, কপি করি, এখানে আমি উদাহরণটা এখানে দিই। আমরা বললাম কি টেক্সট ডেকোরেশন নান, ধরেন লিখলাম আরেকটা উদাহরণ দিই, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন অলিভ অলিভ কালারের ব্যাকগ্রাউন্ড হবে। তারপর আমি বললাম যে টেক্সটের কালার হবে কালার সমান হবে কালার হবে ধরেন ব্লু। এই যে আমি দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন, কোলন, এই যে কোলন দেখতে পাচ্ছেন, কোলনের আগে একটা অংশ, কোলনের পরে কিন্তু একটা অংশ, কোলনের পরে একটা অংশ, এভাবে থাকে না, আমাদের কোডিং এ এইভাবে থাকে। কোলনের আগে যে অংশটা থাকে এই অংশটাকে বলা হয় প্রপার্টি, আর কোলনের পরে যে অংশটা থাকে এটাকে বলা হয় ভ্যালু। মানে এই প্রপার্টির ভ্যালু হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড প্রপার্টির ভ্যালু হচ্ছে এটা, এই প্রপার্টির ভ্যালু হচ্ছে এটা। প্রথমটাকে ধরতে পারেন আপনি প্রশ্ন, পরেরটাকে ধরতে পারেন উত্তর। আমি যদি বলি টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন যদি প্রশ্ন হয় কি হবে, তাহলে আমি উত্তরে বলবো টেক্সট ডেকোরেশন উইল বি নান, মানে নান হবে। আমি যদি বলি হোয়াট উইল বি দ্য ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আনসার হবে ব্যাকগ্রাউন্ড কালার উইল বি অলিভ বা রেড অর গ্রিন। টেক্সট কালার কি হবে, আমি যদি বলি প্রশ্ন, তাহলে টেক্সট কালার হবে ব্লু অর হোয়াইট অর ব্ল্যাক অর মেরুন, যাই হোক। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে সিএসএস এ কিছু থাকে কি প্রপার্টি, সেই সবসময় প্রপার্টি আকারে আসে। সেই প্রপার্টিতে দুইটা দিক থাকে, একটাকে বলা হয় প্রপার্টি, একটাকে বলা হয় ভ্যালু। এই সবসময় এই অর্ডারটাতে থাকতে হবে, এবং কোলন থাকবে সবগুলাই লোয়ার কেসে থাকবে। আর এখানে যেটা হাইপেন আসছে, অনেক সময় প্রপার্টি গুলা ডাবল প্রপার্টি থাকে, টেক্সট ডেকোরেশন। যেমন আরেকটা প্রপার্টি আপনারা দেখবেন, সেটাতে থাকবে তিনটা, মানে হাইপেন দুইটা থাকবে। যেমন আরেকটা প্রপার্টি আছে, যেমন এই প্রপার্টির নাম হচ্ছে লিস্ট স্টাইল, আবার হাইপেন টাইপ, এই তিনটা মিলে একটা প্রপার্টি লিস্ট স্টাইল টাইপ। এটার ভ্যালু হবে যে নান। এটা আমি দেখাবো এটার কি কাজ। বুঝতে পারছেন যে তিনটা ওয়ার্ড মিলে একটা প্রপার্টি, কখনো তিনটা ওয়ার্ড মিলে একটা প্রপার্টি হবে, কখনো দুইটা ওয়ার্ড মিলে একটা প্রপার্টি হবে, আর কখনো একটা ওয়ার্ডেই কিন্তু একটা প্রপার্টি হবে। ব্যাকগ্রাউন্ড নামে যে প্রপার্টিটা আছে, এটা অনেক সময় ব্যাকগ্রাউন্ড দিয়েও আসে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও আসে। আপনি যেটাই দেন একই ভাবে একই রকম ব্যাকগ্রাউন্ড কালার। ভাই টাইপে ওয়াই হবে। আচ্ছা হ্যাঁ, টাইপ লিস্ট স্টাইল টাইপ এভাবে নাম। তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে দুই ওয়ার্ড সমন্বিত প্রপার্টি হতে পারে, একটা ওয়ার্ডের প্রপার্টি হতে পারে, তিনটা ওয়ার্ড পর্যন্ত কি হতে পারে, প্রপার্টি হতে পারে। সবগুলো এক ধরনের মনে রাখবেন। এইভাবে আপনি, কারণ আমরা কিন্তু যদিও এগুলো জানতাম না, কিন্তু আমরা ইউজ করে ফেলেছি। এখন আমরা কিন্তু এগুলাকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারি সিএসএস এর প্রপার্টি এন্ড ভ্যালু। তো আপনি সিএসএস টা ইনলাইনে করেন, ইন্টারনালি করেন, এক্সটার্নালি করেন, সব জায়গাতেই কিন্তু এই ফর্মটা থাকবে, এই অর্ডারটা কিন্তু সব জায়গাতে থাকবে। এখন কথা হচ্ছে আপনার পারপাস অনুযায়ী কখনো আপনি ইনলাইন ইউজ করবেন, পারপাস অনুযায়ী কখনো ইন্টারনাল ইউজ করবেন, কখনো এক্সটার্নাল ইউজ করবেন। এটা হচ্ছে আপনার কাজের সুবিধার জন্য আপনি করবেন। আমরা ইনলাইন থেকে ইন্টারনালে কেন যাব, ইনলাইনে আমাদের প্রচুর কোডিং হচ্ছে, আমাদের মাথা ব্যথা হয়ে যাবে এগুলো দেখতে দেখতে। আমরা কি করব, একটু কোডিংটাকে ক্লিয়ার করার জন্য, একটু ক্লিন করার জন্য, খুব কম দেখানোর জন্য, বা লিস্ট আকারে আলাদা একটা জায়গায় দেখানোর জন্য আমরা কি করব, ইন্টারনাল সিএসএস টা আমরা ইউজ করব, ইন্টারনাল সিএসএস টা ইউজ করব। এটার উদাহরণ আমরা দেখি। তাহলে আমরা এতক্ষণ থিওরিগুলো জানলাম, কিভাবে কাজ হয়, আরো জিনিস আমরা যখন প্র্যাকটিক্যালি করতে যাব। তাহলে এইটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার, আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে আর কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এখন কাজে যাই। আমাদের কাজ ছিল কোথায়,
আমরা এই কাজটাতে ছিলাম। এখন আমরা যদি এখন সেকেন্ড পোর্শনটা করা স্টার্ট করি, যে এখন দেখতে পাচ্ছি এখানে একটা ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল এন্ড স্টার্ট এ নিউ লাইফ, এখানে একটা লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে আছে, আর এর নিচেও একটা লেখা আছে। এই যে এটা করতে চাই, তারপরে এই ব্লকটা এইভাবে যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যে পেজটা ওই দিন করেছিলাম সেই পেজটা কোথায় ছিল? ওখান থেকে করি। ওই পেজটা মেবি এটা ছিল। স্টার্ট প্যাক দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, এটাই ছিল না? এখান থেকে এটা আপনারা একজন প্রশ্ন করেছিলেন যে হোমটাকে আমি যদি আলাদা করতে চাই, এটাও কিন্তু আপনারা অনেকেই দেখলেন যে এখানে হোমটাকে আলাদা করা হয়েছে। তো মার্কআপে যাই, আমাদের এই মার্কআপটা এতটুকু ছিল। এখন আমরা সেকেন্ড অপশনটা করব। এই সেকেন্ড আমরা কিন্তু কি বলছিলাম, আমাদের প্রথম কাজটা ছিল ক্লোনিং, মানে একটা পেজকে একটা ওয়েবসাইটকে দেখে দেখে কি করা, আরেকটা ওয়েবসাইট তৈরি করা। যে প্রক্রিয়াটাকে আমরা কি বলেছিলাম? ক্লোনিং বলেছিলাম। ওয়েব পেজ ক্লোনিং, CLONING, কপি করা ঠিক প্রকার। তো এখন আমরা যদি এটা করতে চাই, দেখুন এখানে কি আছে, ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল। একটা ওয়েব পেজ থেকে কপি করবেন, তো নট নেসেসারি দ্যাট আপনি যে লেখাগুলো সবগুলো লিখতে হবে হুবহু তা না। আমি এই লেখাটা এখান থেকে কপি করা যায়, আমি এখান থেকে লেখাটা কপি করলাম, কপি দিলাম। তাহলে আপনারা কেউ বলেন তো এই লেখাটা কোন ট্যাগে আছে বলে মনে হয়? ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল। স্যার টাইটেল ট্যাগ? না না, টাইটেল ট্যাগে তো ওইটাই থাকে যা ওয়েব পেজের উপরে, যে এখানে যে মাই ফার্স্ট ওয়েব পেজ দেখাচ্ছে ট্যাবের উপরে, এটাই হচ্ছে টাইটেল। এখানে এটা কোন ট্যাগে আছে? H1 স্যার। এটা H1 বা H2 হতে পারে, H1 বা H2 হতে পারে। তো আমরা এই লেখাটাকে, শুধু লেখাটাকে কপি করলাম। লেখাটাকে কপি করে আমরা কোথায় বসাতে হবে? আমাদেরকে বসাতে হবে যে লগইন যেখানে আছে শেষ হয়েছিল, এই লগইনের পরে আমাদের নিচে বসাতে হবে। লগইন দিয়ে আমাদের কোডিংটা শেষ হয়েছিল। এই লগইন এবং ন্যাব ছিল, মানে ন্যাবের ভিতরে তো ছিল, ন্যাবের পরে। তাহলে পরের কোডিংটা হচ্ছে এখন আমাদের হেডিং এর। লেখাটাকে এখানে পেস্ট করলাম, পারফেক্ট টিউটোরিয়াল এন্ড স্টার্ট আ নিউ লাইফ। এখানে আমি ট্যাগগুলো বসিয়ে দিই। আমি দিলাম ধরেন H2, H1 দিলে একটু বেশি বড় হবে, এই জন্য আমি H2 দিচ্ছি। H2 দেওয়ার পর এখন আমি দেখি আমাদের ওয়েব পেজ আসছে কিনা। আসছে এখানে, হ্যাঁ লেখাটা চলে আসছে। এরপর আমাদেরকে ডিজাইনটা পরে করবো। তারপরে যে নিচে একটা প্যারাগ্রাফ আছে, নিচে একটা লেখা আছে, এই লেখাটাকে নিয়ে আসবো। তাহলে এই লেখাটা ওইটার নিচে যাবে, কপি করলাম, কপি করে এটা নিচে আমি নিচে দিলাম, পেস্ট করে দিলাম। তাহলে এটাকে আমি কি ট্যাগ দিব? H1 এটাকে কেন H1 দিব? এটাকে আমি পি ট্যাগ দিব, পি, আর এখানে পি শেষ হবে, ঠিক আছে? এখানে পি ট্যাগ শেষ হবে, পি ট্যাগ এখানে শেষ হবে। শেষ হয়ে গেলে তাহলে আমরা এখন দেখি, এইভাবে কিন্তু আপনারা ওয়েব পেজ বানাবেন। তাহলে এখন এভাবে হয়েছে। তো আমরা সিএসএস পরে করতে পারবো। আচ্ছা এই সেকশন, তাহলে একটা সেকশন করা শেষ। আমি যদি ধরি যে এটা একটা সেকশন, এই যে ব্লক লেখাটা এটা একটা সেকশন, তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? আমাকে কি কি করতে হবে একটু বলেন তো আমাকে, কাজগুলা কি করতে হবে? এখন একদম একটার পর একটা নিচে চলে আসছে, এটা দেখে বলেন কি কি করতে হবে। স্যার এখন নিচের কালারটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ কালারটা করতে হবে। আর কি কাজ? তারপর লেখাগুলো স্যার ঠিক আছে। H2 ট্যাগটাকে মাঝখানে আনতে হবে। হ্যাঁ, লেখাগুলোকে সেন্টারে আনতে হবে। হ্যাঁ স্যার মাঝখানে আনতে হবে। দুইটা কাজ, একটা হচ্ছে প্যারাগ্রাফ, মানে সরি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, আর একটা হচ্ছে কি লেখাগুলোকে সেন্টারে আনতে হবে। সেন্টারে আনতে হবে। তো আমরা আগের নিয়মে ইনলাইন সিএসএস দিয়েই করি। তারপর আমরা যখন একটা নতুন পেজ করব তখন সেটাতে আমরা ইন্টারনাল সিএসএসটা প্র্যাকটিস করব।
ইনলাইন সিএসএস টা একটু ভালো করে প্র্যাকটিস হয়ে যাক, এটা ইনলাইন সিএসএস দিয়ে করি। তো কোডিং এ যাই। H1 কে একটা তাহলে দুইটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমরা স্টাইল অ্যাট্রিবিউট এখানে ইউজ করি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি কি প্রপার্টি ভ্যালু ইউজ করব বলেন তো? H1 কে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাই কি প্রপার্টি ইউজ করব? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার অর ব্যাকগ্রাউন্ড। তো এখানে যে কালারটা আছে, এটা আপনি দেখতে পারেন কি কালারটা ইউজ করা হয়েছে, যদি এটা একটা অ্যাডভান্স, এটা আমি আপনাদেরকে অনেক পরে দেখাবো, এখন দেখালে আপনাদের মাথাটা ঘুরাবে। আমি এখানে ইন্সপেক্টে ক্লিক করলাম। ইন্সপেক্টে ক্লিক করার পর এখান থেকে কিন্তু কালারটা দেখা যায়। এই যে এখানে আছে H1 ব্যাকগ্রাউন্ড LAVENDER, এই কালারটা হচ্ছে ল্যাভেন্ডার একটা কালার আছে, এই কালারটা দিতে হবে। কোডিং কোথায় গেল? ব্যাকগ্রাউন্ড, এই কালারটা দিলাম। দেখে আসি। তাহলে কালারটা পেয়েছে, এই যে কালারটা দিয়েছিলাম, দেখেন ঝামেলা কোথায় হচ্ছে দেখেন। তাহলে H1 এর কালার পেয়েছে। তারপর প্যারাগ্রাফটা পাই নাই। প্যারাগ্রাফটা তো দিই নাই, প্যারাগ্রাফটা দিলেই তখন পাবে। তাহলে প্যারাগ্রাফেও দিয়ে দিই। এটাকে কপি করি, স্টাইল অ্যাট্রিবিউটটাকে কপি, পিকে এখানে ভাঙি, একই কালার ল্যাভেন্ডার, এই কালারটা দিয়ে দিলাম। কালারটা দিয়ে দেওয়ার পরে প্যারাগ্রাফে দিলাম। আচ্ছা, এখন দেওয়ার পর কোনো সমস্যা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, মাঝখানে তো একটা গ্যাপ আছে। হ্যাঁ, মাঝখানে কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে। তাহলে এই যে সমস্যা ক্রিয়েট হয়ে গেছে, তাহলে এত সহজ আমরা মনে করেছিলাম যে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেই মনে হয়ে যাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে কিন্তু হচ্ছে না, মাঝখানে কিন্তু। তাহলে ওরা ডিসটেন্স মেনটেন করছে। এইচ ট্যাগ বলছে ও হচ্ছে সম্পূর্ণ আলাদা, পি ট্যাগ বলছে ও হচ্ছে সম্পূর্ণ আলাদা, ওর সাথে ও মিশছে না। এইচ ট্যাগের একটা ধর্ম হচ্ছে ও পুরা, যখন আপনি কোনো মার্কআপ করেন, আমাদের লেখাটা ছিল লাইফ এতটুকু পর্যন্ত, কিন্তু এই যে পুরা এতটুকু পর্যন্ত জায়গাটা কিন্তু পুরো নিয়ে নিয়েছে। এটা হচ্ছে এইচ ট্যাগের ধর্ম। পি ট্যাগটাও ধরেন লেখা এখানে যে CMMCU এখানে লেখা শেষ, এতটুকুতেই তো কালারটা আসতে পারতো, কিন্তু পুরা আমাদের যতটুকু বডির মার্জিন আছে ততটুকু পর্যন্ত চলে আসছে। এইচ ট্যাগেও কিন্তু যতটুকু মার্জিন আছে ততটুকু কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসছে। তাহলে আপনাদেরকে মেবি আমি প্রথম একটা বা দুইটা ক্লাসে একটা কথা বলেছিলাম যে HTML এর ট্যাগগুলো আবার দুই প্রকার, মনে আছে? বলতে পারেন কেউ? একটাকে বলেছিলাম ব্লক লেভেল এলিমেন্ট, আরেকটা বলেছিলাম কি বলেন তো? কারো কি মনে আছে? স্যার H1 যেটা সেটা হচ্ছে বিগ হাইডিং, তারপর আরেকটা হচ্ছে H2 যেটা সেটা হচ্ছে ফর না, ওটা তো হচ্ছে মানে H1 লেস থেকে দিন। H2, এটা তো না। না এটা হচ্ছে ওইটা H1 থেকে H2 একটু ছোট, H3 H2 থেকে একটু ছোট, H4 H3 থেকে একটু ছোট, এটা হচ্ছে এটা বড় ছোট। মানে H গ্রুপের ওরা হচ্ছে 6 ভাই, মানে H1 হচ্ছে সবার বড় ভাই আর H6 হচ্ছে সবার ছোট ভাই, এটা অন্য কথা। তো আমি বলতে চাচ্ছি মানে যত মার্কআপ আছে তার মধ্যে কিছু মার্কআপ আছে যেই মার্কআপ গুলোকে বলা হয় ব্লক। আমি এটা প্রথম ক্লাসটা কোথায় ছিল, আচ্ছা কোন একটা জায়গায় সেভ আছে, দেখাতে পারছি না এখন। আমি এখানে লিখে দিই, আবার আপনাদেরকে আবার মনে করিয়ে দিই, এটা আপনাদের জানতে হবে, অনেক সময় এটা নিয়ে আপনাদের সমস্যা থাকবে। সেটা হচ্ছে এখানে লিখে দিই HTML, আমরা যেটা বলি ট্যাগ, এটাকে আপনারা বলেন যে কি এলিমেন্ট, তাই না? এলিমেন্ট বলেন ট্যাগ মানে। HTML এলিমেন্ট প্রথমত দুই প্রকার ছিল। প্রথমটাকে বলা হয় যে ব্লক, ব্লক লেভেল এলিমেন্ট, আর সেকেন্ডটাকে বলা হয় যে ইনলাইন এলিমেন্ট। এটা একটা অ্যাডভান্স লেভেলের কথা, তবুও মনে রাখেন, যদি কথা যেহেতু উঠেছে মনে রেখে দেন। ইনলাইন এলিমেন্ট, তাহলে HTML এলিমেন্ট কত প্রকার? দুই প্রকার, হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, দুই একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট। আচ্ছা,
ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলা, যেমন আমি যদি এক্সাম্পল দিই, এটা হচ্ছে এইচ ট্যাগ, যে H1 H2 H6 বা H যা যা আছে এগুলো হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট। আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো। H1 বা H1 থেকে H6, 1 থেকে H, এটা মানে হাইপেন দিলাম, মানে এখান থেকে বোঝাচ্ছে। হ্যাঁ, H1 থেকে H6 এগুলো সবগুলোই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আর আছে কি, যেমন P ট্যাগ, ও কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্ট। উদাহরণ দিলে তখন বুঝবেন। P ট্যাগ এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আর কিছু আছে ইনলাইন এলিমেন্ট, ওরা একটু ভালো, ওরা হচ্ছে যে আপনার A ট্যাগ, তারপর IMG ট্যাগ, ওরা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। মানে এক্সাম্পল আর কি। হ্যাঁ, তারপর আরো অনেকগুলো ট্যাগ আছে। এখন ব্লক লেভেল লিংক ট্যাগ, যেটা লিংক ট্যাগে আসলে ভিতরে কিছু রাখতে হয়। আমরা লিংক ট্যাগটা একটা কন্টেইনার ট্যাগ, ওটা আবার বলেছিলাম যে কন্টেইনার ট্যাগ, যেটার ভিতরে আবার কিছু ট্যাগ থাকে। এগুলো সরাসরি কন্টেইনার ট্যাগ না, এগুলো দিলে এখানের ভিতরে লেখা প্রকাশিত হয়, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো। লিংক ট্যাগ তো দেখা যায় না, লিংক তো ভিতরে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, আমরা দুইটা উদাহরণ দিই, অর্থাৎ দুইটা উদাহরণ দিয়ে দেখাই। H1 আর দিলাম কি A ট্যাগ, এটা হচ্ছে IMG ট্যাগ। আমরা মনে আছে আপনাদের প্রথম যখন আমরা ওয়েব পেজ গুলা করছিলাম, তখন যখন আমরা IMG ট্যাগ দিয়ে দিতাম, তিনটা ইমেজ যখন দিতাম একটার পাশে একটা চলে আসতো, তাই না? মনে আছে? ভিডিও যখন দিতাম, ভিডিও ট্যাগ, এই যে ভিডিও, অডিও, এগুলো যখন দিতাম, এই নিচে নিচে দিলেও কিন্তু ভিডিও, এখানে ছবি একটা, পাশে একটা ছবি, পাশে একটা ছবি, এভাবে করে কিন্তু চলে আসতো। কিন্তু H1 দিয়ে যখন কিছু লিখবেন, তখন নিচে আরেকটা H1 দিবেন, একটা নিচে একটা চলে যাবে, পাশে কিন্তু আসবে না। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে H1 যদি আপনি ট্যাগ দেন, সে একটা ট্যাগে পুরো ওয়েব পেজটাকে হিসাব করে ফেলবে, সে পুরো এতটুকু উইডথটাকে হিসাব করবে, 100% সে উইডথটা নিয়ে নেবে। পি ট্যাগে যখন কিছু লেখেন, সে ব্যাকগ্রাউন্ডে 100% ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নেবে। কিন্তু আপনি এখন একটা এ ট্যাগ দিয়ে কিছু একটা লেখেন, আমরা এখানে যাই, আমরা এখানে একই লেখা এ ট্যাগ দিয়ে লিখি, যেমন ধরেন ফাইন্ড ইউর পারফেক্ট, এই লেখাটাকে আমরা এই ট্যাগ দিয়ে লিখি, কপি করলাম আর এখানে লিখলাম, এখানে দিলাম কি এ ট্যাগ, এখানে দিলাম এটা, এটার নিচে আরেকটা দিলাম, কপি করলাম, দুইটা দিলাম। দুইটা দেওয়ার পর আপনি দেখেন এখানে ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল, এটা আসছে একটা। তারপর এখানে নিচে আরেকটা দিলাম। দেখেন ভেঙে কিন্তু এখানে কিন্তু ভেঙে যায় না, একটা নিচে মানে একটা পাশে কিন্তু একটা চলে আসছে। এই যে দেখেন ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল স্টার্ট এ নিউ লাইফ, আবার ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল, এগুলো কিন্তু প্যারাগ্রাফ আকারে, মানে একটার পাশাপাশি কিন্তু চলে আসছে। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, একটার পাশাপাশি কিন্তু একটা চলে আসছে। কিন্তু যখনই আপনি এইচ ট্যাগ বা পি ট্যাগ দেন, ওইটার পাশে কিন্তু তার কোনো এলিমেন্ট কিন্তু আসে না, ওইটা এই ধরনের পুরো জায়গা কিন্তু দখল করে ফেলে। এখন বুঝতে পেরেছেন? জি স্যার। এখন আমরা আগের জায়গায় যাই। আমাদের প্রশ্ন ছিল কোত্থেকে, যে দুইটা আলাদা হয়ে গেছে, এটাকে এখন দুইটাকে জোড়া লাগাতে হবে। এই ছিল আমাদের এই দুইটা কালার, এখানে তো মিশে গেছে, এখানে মিশে গেছে না, দুইটা ট্যাগ হওয়া সত্ত্বেও কিন্তু, দুইটা ট্যাগ হওয়া সত্ত্বেও কিন্তু এটা মিশে গেছে। আমরা চাই এইভাবে মিশিয়ে ফেলতে, এটা কিন্তু এখন আলাদা। এখন এই যে H1 বা পি ট্যাগের যে ধর্ম, যে ওরা এভাবে ওরা কি করে একসাথে কি করে জায়গা দখল করে ফেলে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ওরা ওর জায়গা থেকে আরেকজনকে সম্পূর্ণ দূরে সরিয়ে দেয়, একটা প্যাডিং এর মতো। আরেকটা ট্যাগের জন্য এখানে একটা স্পেস, মানে ও
H1 এর জন্য দেখেন ও নিচেও জায়গা নিয়েছে, উপরেও জায়গা নিয়েছে, পাশেও জায়গা নিচ্ছে, সবখানে কিন্তু জায়গা নিয়ে কিন্তু ও H1 ট্যাগটা কিন্তু আসে। P ট্যাগটাও সেম। এই জায়গাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা একটা কোড ইউজ করতে পারি, সেই কোডটাকে বলা হয় মার্জিন 0। মনে রাখবেন সেটা কি? মার্জিন 0। এটা আপনি এখানে লিখবেন, মার্জিন প্রপার্টিটা লিখলাম, কোনো মান দিলাম না, 0 দিলাম, মার্জিন 0। এখন আমি যদি এটাকে দেখি কি অবস্থা হয় দেখি। এখন কিন্তু ওই উপরে যে জায়গাটা ছিল সেটা উপরের থেকে মানে ও অটোমেটিক্যালি উপরে একটা জায়গা দখল করে সেই উপরের জায়গাটা কিন্তু এখন মাইনাস হয়ে গেছে। একইভাবে এখন যদি আমি পি থেকে মার্জিন 0টা দিয়ে দিই তাহলে পি থেকেও সরে যাবে, এখানে দিলাম মার্জিন 0, দুইটাতেই এখন মার্জিন 0 দিলাম। তাহলে এখন দুইটাতে মার্জিন 0 হয়ে যাওয়ার কারণে এখন দেখেন কিন্তু মিশে গেছে, দেখতে পেলেন? এখন কিন্তু ওরা একাকার হয়ে গেছে, একটা একটার সাথে মিশে গেছে, যেহেতু কোনোটারই এখন কিন্তু মার্জিন নেই। তাহলে ওই অটোমেটিক্যালি মানে ডিফল্ট ভাবে পি ট্যাগ এবং এইচ ট্যাগের ওদের কিছু মার্জিন থাকে, সেই মার্জিনটাকে আপনার মতো করে আপনি আবার বাদ দিয়ে দিতে পারেন, এটা ডিফল্ট ভাবে থাকে। তাহলে আমাদের এখন কোনো সমস্যা তেমন আশা করি হবে না। এখন আমরা কিন্তু এটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখন সেকেন্ড কাজটা কি? একটা কাজ বেড়ে গেল, বলেন তো কি কাজ? স্পেস নাই মাঝখানে। হ্যাঁ স্যার লেখাটাকে মাঝখানে আনতে হবে, আর স্যার এখানে তো উপরে নিচে একটা গ্যাপ আছে কালারটার। হ্যাঁ, এই গ্যাপটার জন্য আমরা দিব হচ্ছে প্যাডিং, আর মাঝখানে আনার জন্য করব টেক্সট অ্যালাইন সেন্টার। এই কাজটা করে দিলে আশা করি হবে। এখন আমরা করব কি, স্যার আপনার মাইক্রোফোন আনমিউট করেন। ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আচ্ছা যাই হোক, কোথায় ছিলাম বলেন তো? স্যার দুইটা কালারকে একসাথে করার পর এখানে যে গ্যাপটা ওইটা করব এখন, আচ্ছা গ্যাপটা করব আর না? লেখাটাকে মাঝখানে আনবো। দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, আর এই টেক্সট অ্যালাইন সেন্টারটা আমরা প্যারাগ্রাফের কাছেও দিয়ে দেব। কপি করলাম, আর এখানেও টেক্সট অ্যালাইন সেন্টার, আমরা এখন ইনলাইন সিএসএস এও আছি, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। লেখাটা মাঝখানে চলে আসছে। হ্যাঁ, এখন শুধু কি করতে হবে, এই যে ছড়ানোর কাজটা করতে হবে। আমি যে বলেছিলাম প্যাডিং মানে ছড়ানো, ওর জায়গায় থেকে ওই যে ব্যাকগ্রাউন্ডের জায়গাগুলোকে ছড়াবে, ওর পিছনে যে জায়গাগুলো আছে উপর থেকেও ছড়াই বড় করে ফেলবে, পাশ থেকে ছড়িয়ে লেখাগুলোকে, মানে প্যাডিং একসাথে দুইটা কাজ করে, সেটা হচ্ছে লেখাগুলোকে চাপিয়ে সেই ভিতরে নিয়ে আসবে, আর ওর জায়গাটা ওর মানে কালারটা প্রসারিত হবে। কালারটা প্রসারিত হবে। হ্যাঁ, তো আমরা এটা করি প্যাডিং। আমাদের মার্কআপটা কোথায়? এখানে দিলাম। প্যাডিং এর দুইটা মানে দিই, প্যাডিং আমি চাচ্ছি উপরে নিচে, আমি এটা দেখে আসি কতটুকু করতে হবে। এখানে উপর থেকে নিচে ধরেন 15 পিক্সেল বা 20 পিক্সেল দিলে হবে, এবং পাশেও 15 পিক্সেল বা 20 পিক্সেল দিলে আশা করি এই গ্যাপটা হয়ে যাওয়ার কথা। দেখে আসি আমি একটু। তাহলে আমরা এখন পিক্সেল কি? পিক্সেল মানে হচ্ছে একটা হিসাব, মানে আমরা যে কম্পিউটার স্ক্রিন আছে এটা ধরেন অনেক কম্পিউটারে 1300 পিক্সেল হয়, অনেক কম্পিউটারে 1200 পিক্সেল হয়। তো সেই হিসাবে আপনি 100, 200, 500 এবং পিক্সেল গুলা দিবেন। মানে পিক্সেলের সমন্বয়ে পুরো একটা উইন্ডো গঠিত হয়, যে পুরো একটা স্ক্রিন যে গঠিত হয় এটা হচ্ছে পিক্সেলের হিসাব।
আচ্ছা স্যার। স্যার তো ওই মেগাপিক্সেল ক্যামেরা বলে যে ওটা দিয়ে কি বোঝায়? মানে ক্যামেরাটা কতটুকু মানে সূক্ষ্মভাবে ধারণ করতে পারে এটাই? হ্যাঁ হ্যাঁ, ওটা অনেকগুলা ছোট ছোট পিক্সেল মানে ডট। পিক্সেল মানে হচ্ছে মূলত ডট, মানে অনেকগুলো ডটের সমন্বয়ে মানে পুরা এই যে স্ক্রিনটা কিন্তু গঠিত হয়। খুবই ছোট ছোট কিন্তু যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। আগের যে মনিটর গুলো আমাদের ছিল সিআরটি মনিটর, এখানে আপনি ভালো করে যদি খেয়াল করে দেখেন, ওইখানে স্ক্রিনের উপরে বন্ধ থাকা অবস্থায় অনেকগুলো ছোট 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 ডট দেখতে পাবেন স্ক্রিনের, বিন্দু বিন্দু, ওইগুলোই হচ্ছে পিক্সেল। এই পিক্সেল গুলো দিয়ে কিন্তু এই পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে সমন্বয়। কারণ আমরা এখানে প্যাডিং দিব, আমি এখানে প্যাডিং যদি দিই, প্যাডিং এ আমি যদি দিলাম দুইটা মান, আমি দিলাম যে উপরে নিচে 20 পিক্সেল হবে, এটা আপনারা করতে করতে আপনাদের অভ্যস্ত হয়ে যাবে। পাশেও 20 পিক্সেল দিয়ে দিলাম, 20 পিক্সেল দিয়ে দিলাম। আর একই কাজ আমি H2 তে করলাম, আর একই কাজ এর জন্য দিয়ে দিলাম প্যাডিং। দেখেন এখানে কিন্তু অনেকটাই কৌশল অবলম্বন করতেছি আমরা, যে আসলে প্যাডিং দিয়ে দিলাম। মার্জিন ছিল 0, এটাকে বন্ধ করার জন্য মার্জিনটা দিয়ে দিই, আর প্যাডিংটা করছি জায়গাটা একটু প্রসারিত হওয়ার জন্য প্যাডিংটা কিন্তু আমরা ইউজ করেছি। ফাইন, এখন দেখেন কি হয়ে জি গেছে, স্যার হয়ে গেছে। লেখাটা কিন্তু হয়ে গেছে। তো মনে হচ্ছে লেখাটা একটু বোল্ড ফরম্যাটে আছে, কেন জানি এটা একটু মোটা লেখা আছে। এটা আমাদের বডিতে মেবি বোল্ডের একটা কোনো মান ছিল। স্যার এটা কোন ভাষা? কোনটা কোন ভাষা? ওই যে ওই প্যারাগ্রাফ যেটা লিখছেন এটা? ও আচ্ছা, হ্যাঁ ভালো কথা মনে করেছেন। এই যে লরেম এক্সাম, এই লেখাটা একটা টেস্টিং লেখা, মানে আপনি যে কোনো জায়গায় যদি প্যারাগ্রাফ দিতে চান, এটা একটা কোড লেখার স্ট্যান্ডার্ড। আপনাকে তো কিছু একটা টেস্ট করার জন্য দিতে হবে। আপনি ধরেন টাইপ করবেন, অনেক সময় লাগবে। তো এই লরেম এক্সাম এটা খুব বেশি ওয়েব ডিজাইনে ইউজ করা হয়। এই লরেম এক্সামটা আপনারা প্যারাগ্রাফে সার্চ করে নিয়ে আসবেন। আপনি এখানে জাস্ট গুগলে সার্চ করবেন যে লরেম এক্সাম, এটা একটা ল্যাটিন ভাষা, এটা দেওয়া হয় মানে ওয়েব ডিজাইনে এটাই দেওয়া হয়। আপনি এখানে সার্চ করবেন, কোথায় গেল লরেম এক্সাম প্যারাগ্রাফ, এটা দিলে আপনার একটা প্যারাগ্রাফ আসবে। এটা এখান থেকে নিয়ে নেবেন, এখানে আছে এই যে লিখবেন যে লরেম এক্সাম, এখান থেকে কোনো কিছু যদি আপনার প্যারাগ্রাফ টেস্টিং করতে হয়, এই যে এখানে আছে, এখানে যেন একটা স্যাম্পল লেখা আছে, এটা একটা স্যাম্পল আপনার জন্য লিখেছে। আপনার কোনো ধরনের ওয়েব ডিজাইনে কাউকে একটা ডেমো দেখাতে হচ্ছে বা কিছু একটা দেখাতে হচ্ছে, এখন তো লম্বা লেখার সময় নেই, আপনি এখান থেকে কপি করে নিয়ে আসবেন। কপি করে নিলেন, কপি করে নিয়ে আপনি এই প্যারাগ্রাফে দিয়ে দেন। আমাদের প্যারাগ্রাফে আপনি দিয়ে দেন। আমাদের প্যারাগ্রাফটা করেছিল এই যে এখানে লরেম এক্সাম লিখছি, এখানে দিয়ে দিলেই কিন্তু আপনার এই লেখাটা এখানে দেন। তাহলে এটাও কিন্তু একটা প্রশ্ন, ফাইন, এই প্রশ্নটা করতে পারেন। এই প্রশ্নটা হচ্ছে এটা। তাহলে দেখেন আমরা এখানে এখন তো এই লেখাটা একটু গাঢ় আসছে কেন? আমাদের ফন্ট ফ্যামিলিতে কি আছে, আচ্ছা ফন্ট ওয়েট বোল্ড দিয়েছি, সেই জন্য আসলে এটা বোল্ড করে আসছে। কমিয়ে দিই, ফন্ট ওয়েট কোনো কিছু না দিই, এখন ওইটার মতো করে আসবে। তাহলে হয়ে গেছে পারফেক্ট, হয়ে গেল। এটার মতো করে আমরা কিন্তু হয়ে যাচ্ছে। বুঝি নাই তার উপরে যে অ্যাবাউট আস ক্যারিয়ার দিয়েছেন, ওগুলার বোল্ড তো চলে গেছে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যদি সেন্ট্রালি বডি থেকে কোনো কিছু বাদ দিই, তাহলে সবকিছুর জন্য বাদ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করতে পারি, ফন্ট ওয়েট এটা আমরা শুধুমাত্র বোল্ডটা করব কোথায়, মেনুতে। সেজন্য আমরা বডিতে রাখবো না, মেনুতে আমরা এখানে যে ট্যাগ দিয়েছি আমরা এখানে দিব। তাহলে এখন দেখি ন্যাপ ট্যাগের ভিতরে ফন্ট ওয়েট বোল্ড কাজ করে কিনা। বোল্ড এখন দিই, এখন আসছে না, এখন আসছে।
জি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন এই যে বুদ্ধি খাটাতে হবে, আপনারা যে যে বুদ্ধি খাটিয়েছেন, যে ওখান থেকে চলে গেছে আবার আবার এখানে এখান থেকে চলে যাচ্ছে, তাহলে এটা আপনি করতে পারেন। তাহলে আমরা এইভাবে করে করতে পারবো। ইনলাইন সিএসএস আমরা ইনলাইন সিএসএস দিয়ে এই ধরনের পেজ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। তারপর এগুলো একদম ইজি। এরপরের কাজ কি? এরপরের কাজ একদম ইজি। জাস্ট এটা আমি কপি করি। এটা কি ট্যাগে আছে? হাউ টু ক্রিয়েট এটা H2 মনে হয় স্যার। H1 H1 আছে, এটা দিয়ে দিলাম H1। H1 এ এটা আছে। কি করতে হবে এখন? এটাতে কি হয়েছে? কালার হয়েছে। এখন কি করতে হবে? এখন আপনারাই বলেন, আমি বলবো না। এটা আমি কিভাবে এই যে কালারটা দিলাম কিভাবে করতে পারি? স্যার মাইনাস করতে হবে। বুঝলাম না, মাইনাস করতে হবে। এই আর হাউ টু কালার ক্রিয়েট, দিতে হবে, না কালার। ওখানে স্যার হ্যাঁ, হাউ টু ক্রিয়েট এ ব্লগ ওয়েবসাইট, এই লেখাটাকে সবুজ করতে চাচ্ছি। স্যার ওইটার কিভাবে করব? পাশে কালার দিয়ে রেখা ইয়া দিতে হবে কোথায় লিখবো কালারটা? আগের নিয়মে। কোথায় লিখবো বলেন তো? কোন জায়গায় ভাঙবো? স্যার এটা H2 এর ওই যে পরে H1 এর ভিতরে, H1 এর ভিতরে কি কোন অ্যাট্রিবিউটটা দিব? ওই যে স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল সমান, তাহলে আমাকে কি দিতে হবে? ব্যাকগ্রাউন্ড না, কালার। কালার। কালার কালার কি হবে? কি কালার হবে? গ্রিন। গ্রিন কালার। গ্রিন কালার যদি দিই, তাহলে এখন দেখেন ফাইন, কালার হয়ে গেল। এরপর কি আছে? একটা ছবি আর একটা প্যারাগ্রাফ। একটা ছবি নিয়ে আসি। আমাদের ফোল্ডারে কি ছবি আছে আমি একটু দেখি। এটা তো কোনো ছবি নেই, একটা ছবি আপাতত নিয়ে আসি। ছবি স্যার ওখানে যে ছবিটা আছে ওই ছবিটা ওখান থেকে কপি করা যাবে না, লেখাগুলো যেরকম কপি করছেন? না, ছবি কপি করা যাবে না। ছবি এখান থেকে সেভ করা যাবে। এই ছবিটার এখানে যদি আমি রাইট মাউস ক্লিক করি, সেভ ইমেজেস, এই ছবিটা এখান থেকে সেভ করা যাবে। এখানে এই ওয়েব পেজ থেকে আমি এটা কি করলাম, ডেস্কটপে। এতদিন চাইছিলে তো কিছু হয় না, এখন হঠাৎ করে এরকম লাগবে যে জানি তুমি জানছো কেন? এখানে এটা কে? দেখেন এই ছবিটা আমরা কি করব, এই ছবিটা এখান থেকে সেভ করতে, ওখানে লেখাগুলো কপি করতে পেরেছিলাম, আর ছবিটাকে সেভ করতে পারি। রাইট মাউসে ক্লিক করবেন, রাইট মাউসে ক্লিক করার পর সেভ ইমেজেস, এটা আমি মানে ছবিটার নাম দিব হচ্ছে ব্লক ইমেজ বা ব্লক ইমেজ দিয়ে সেভ করি। ব্লক ইমেজ ডেস্কটপে সেভ হবে, ডেস্কটপে সেভ করে দিলাম। তো এই ছবিটা আমি ব্লক ইমেজ, এই যেটা সেভ হলো, কপি করলাম, কপি করে আমাদের ফোল্ডারে নিয়ে যাই। আমাদের ফোল্ডারের নাম হচ্ছে ফুল ওয়েব পেজ, এখানে আমি রাখি। এই ছবিটা এখানে আসছে। তাহলে ছবিটা দিয়ে ফেলি। মেবি জেপিজি, এটা উইথ দিয়ে দিই। মুছে দিলাম। ছবিটা আসে না। ছবিটা না আসার কারণ হচ্ছে এই ছবির ফরম্যাট কি, হচ্ছে জেপিইজি, ব্লক ইমেজ। ছবির নাম হচ্ছে ব্লক ইমেজ। কপি করলাম এখান থেকে, আর এখানে দিয়ে দিলাম। জেপিইজি দেখি
ছবিটা আসছে। হ্যাঁ, তাহলে এখন কাজ কি বলুন তো? ছবির পাশে একটা প্যারাগ্রাফ দেওয়া, আর লাইনও দেওয়া। একটা আন্ডারলাইন দেওয়া, তাই না? মানে এখানে একটা বর্ডার হয়ে গেছে, এই বর্ডার দেওয়া। হ্যাঁ, বক্সের উপরে একটা বর্ডার হয়ে গেছে। তাহলে একটা প্যারাগ্রাফ দিয়ে দিই আগে। প্যারাগ্রাফের ভিতরে একটা লরেল এক্সাম প্যারাগ্রাফটা আমরা ঢুকিয়ে দিই। এটা কপি করি, কপি, এটা প্যারাগ্রাফটা ঢুকিয়ে দিলাম। এখন সমস্যা শুরু হয়েছে। যখন আমি বলেছিলাম প্যারাগ্রাফটা পিটা একটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, সরি এটা হচ্ছে একটা কি ব্লক লেভেল এলিমেন্ট। আমাদের এখানে ছবির পাশেই সুন্দর করে চলে আসছে, কিন্তু এখানে ছবিটা কিন্তু কি হয়ে গেছে, নিচে নেমে গেছে। ছবি উপরে চলে গেছে, প্যারাগ্রাফ নিচে নেমে গেছে। চলে আসছে। এখন এটাকে আমরা কি করতে পারি? আমি যদি এটাকে বলি যে ছবির যেই অ্যাট্রিবিউট আছে, ছবি কোথায়, ছবিতে আমরা যদি বলি যে ছবির যে অ্যাট্রিবিউট আছে আইএমজি দিলাম, এখানে যদি আমি বলি, এগুলো আমরা সিএসএস দিয়ে সুন্দর করে করতে পারবো। জাস্ট এখনো তো আমরা ইনলাইন সিএসএস এ আছি। আমি যদি বলি অ্যালাইন, আমরা একটা ইমেজের অ্যালাইন লেফট রাইট করেছিলাম না, অ্যালাইন সমান লেফট, লেফটে যদি থাকে, এটা কিন্তু স্টাইল অ্যাট্রিবিউট না, এটা হচ্ছে ওই অ্যাট্রিবিউট যেটা ইমেজের অ্যাট্রিবিউটটা মনে রাখবেন। স্টাইল অ্যাট্রিবিউট তো অন্য ধরনের হয়, প্রপার্টি ভ্যালু থাকে। অ্যালাইন সমান লেফট করে দিলাম। এটা যদি বলি তাহলে ব্রাউজার মনে করবে এই ছবিটা বাম পাশে থাকবে। এখন দেখেন ছবি কিন্তু বামে চলে গেছে আর লেখাটা ছবির ডানে চলে আসছে। কি দেওয়ার কারণে? অ্যালাইন লেফট, এই লেখাটা দেওয়ার কারণে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এরপরের কাজ কি? এখন কি সমস্যা এখানে? বলুন তো। এই লেখাটা বক্সের সাথে চলে গেছে একদম লেখাটা। লেগে গেছে। জি। তাহলে প্যাডিং দিলেও সরে যাবে, মার্জিন দিলেও কিন্তু সরে যাবে। আমরা প্যাডিং দিয়ে কাজ করি। তো দেখেন এখানে আমি কি করলাম, প্যাডিং দিয়ে প্যারাগ্রাফে একটু দূরত্ব, সামান্য দূরত্ব সরার জন্য 15 পিক্সেলের বেশি না দিই। উপরে নিচে ধরেন 10 পিক্সেল দিই, আর বামে ডানে 15 পিক্সেলের একটা স্পেস হবে। কালারও দিয়ে দেন। আচ্ছা, কালার একসাথে সবগুলো দিয়ে দিই। তাহলে কালার কালার হবে কি গ্রিন। লাস্ট ডেট কয়টা এটা দেখতে দিই। কালার হবে গ্রিন, এটা দিলাম। তাহলে প্যাডিং হবে আর হবে কি কালার, দুটো জিনিস দিলাম। দেখেন কালার প্যাডিং দেওয়ার কারণে পরেও কিন্তু এই পিটা কিন্তু সরছে না। মানে পি ট্যাগ, এইচ ট্যাগ এগুলো একটু মানে আমরা বলি না ঘাট থেরা, ওরা একটু খুব সহজে সরতে চায় না। ওরা যেহেতু আসলে পি ট্যাগ আপনি যতই এখানে প্যাডিং মার্জিন দেন না কেন, অনেক সময় দেখা যাবে কি আপনার প্যাডিং মার্জিন দেওয়ার পরেও কিন্তু কাজ হচ্ছে না। এই প্যাডিং মার্জিনটা আমরা ইতে না দিয়ে আমরা এখান থেকে ইমেজে দিয়ে ফেলি। যে কোনো একটা জায়গায় দিলেই হবে আইএমজি। প্যাডিং 10 পিক্সেল 15 পিক্সেল কিভাবে করে দিলাম।
প্যাডিং ইমেজে দিলাম আর এখান থেকে তুলে ফেললাম, এখানে নাই দিলাম, এখানে থাক বা না থাক। এখন দেখেছেন সরে গেছে। এটা ইমেজে দেওয়ার কারণে ইমেজ থেকে কিন্তু সরিয়ে ফেলেছে। তাহলে এক জায়গা থেকে সরিয়ে ফেললেই হচ্ছে। আমাকে যদি মানে সবসময় পি ট্যাগ নিয়েই পড়ে থাকতে হবে এমন কোনো কথা নেই। আমি কি করতে পারি, কৌশল অবলম্বন করে আমি ইমেজ থেকে যখন প্যাডিং দিয়ে দিলাম তাহলে অটোমেটিক্যালি সেখান থেকে কিন্তু সরে গেছে। আরেকটা কথা হচ্ছে এখানে লেখা তো দেখা যাচ্ছে একটু বেশি আছে মনে হয়, বা একই লেখা, এটা আমরা করবো কি। স্যার আরেকটা কথা হচ্ছে যে প্যারাগ্রাফটার শেষের দিকে লাইনগুলা মানে একটা বড় একটা ছোট এরকম সমান না, যেমন ধরেন ছবির পাশে যেরকম সমান এক লাইনে আছে সেরকম নাই, মানে সমান্তরাল ভাবে নেই। হ্যাঁ, এটাও একটা সমস্যা, লেখাগুলো কিন্তু সমান না। লেখাগুলোকে সমান করার জন্য আমরা কি করব, টেক্সট অ্যালাইন আমরা কি করেছিলাম, জাস্টিফাইড নামে একটা কি আছে প্রপার্টি ভ্যালু আছে, এটা দিলে কিন্তু জাস্টিফাইড লেখাগুলো সমান হবে। টেক্সট অ্যালাইন দিবেন, তাহলে আপনাকে এই প্রপার্টি ভ্যালুগুলো জানতে হবে, তখনই আপনি করতে পারবেন। জাস্টিফাইড টেক্সট অ্যালাইন হবে জাস্টিফাইড। এখন দেখেন এখন লেখাগুলো সমান হয়ে গেছে। তো মনে হচ্ছে ইমেজের থেকে লেখাগুলো আর একটু এখানে কম হয়ে গেছে, এটাতে যে লেখাগুলো আছে একটু বেশি। তো লেখা যদি আপনি বেশি করেন বা বেশি একটু বাড়িয়ে দিতে পারেন, অথবা ফন্ট সাইজ বড় করে দিতে পারেন। আমরা লেখা আর একটু বাড়িয়ে দিই, কপি করে যত বরাবর ওই পেজের সাথে মানে ম্যাচ করে আর কি আমি বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু আপাতত হয়ে যাচ্ছে। তো আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন। স্যার ওইটাতে তো মনে হয় মাঝখানে একটা গ্যাপ ছিল। এখানে একটা গ্যাপ ছিল, কোথায়? আচ্ছা এখানে, ও গ্যাপ, হ্যাঁ গ্যাপ। আপনি এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দেন কোন একটা জায়গায়, আপনি যেখানে গ্যাপটা দিতে চাচ্ছেন ঠিক সেই জায়গায় আপনি একটা বিয়ার ট্যাগ দিয়ে দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। বিয়ার মানে ব্রেক হয়ে যাবে। এখানে এই যে লেখাটা এইখানে গ্যাপটা হয়েছে, আপনি যেখানে যেখানে গ্যাপটা দিবেন সেখানে কিন্তু আমরা বারটার আগে যদি গ্যাপটা দিই গ্যাপটা হয়ে যাবে। আমরা দিই বিয়ার ট্যাগটা এখানে না দিয়ে এখানে দিই, তাহলে গ্যাপটা এখানে হয়ে যাবে। হ্যাঁ গ্যাপটা হয়ে গেছে। আর এখানে একটা কি লেখা আছে, পুরোটা পড়তে দেয় না, বা রিড মোড দিছে না, রিড মোড দিতে পারি। এই লেখাটা কিভাবে আনতে পারি বলেন তো? ক্লিকেবল রিড মোড পারবেন আপনারা? লিংক ট্যাগ দিতে হবে, যে কি ট্যাগ দিতে হবে? এই ট্যাগ রিড, আমি দিলাম রিড মোড, তাহলে এটাকে আমাকে এই ট্যাগের ভিতরে বাঁধতে হবে। এখানে এই ট্যাগের ভিতর দিলে এটা একটা লিংক হবে, তারপরে একটা পেজে নিয়ে যাবে। এটা পাইনি কেন? স্যার একটা অ্যাট্রিবিউট দিতে হবে না? হ্যাঁ অ্যাট্রিবিউট href href সমান যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসের ঠিকানাটা দিতে হবে। আমরা এখন খালি রাখলাম। জি স্যার। রিড মোড, হ্যাঁ তাহলে সমান হলো, লেখাগুলো বরাবর ইমেজের মতো হলো, এদিকে স্পেস হয়ে গেল, সবগুলোই হলো। শুধু বাকি আছে যেখানে একটা বর্ডার আছে, বর্ডারটা বক্স আছে একটা, এই বক্সটা আমরা কোথায় দিব? বক্সটা আমরা দিব হচ্ছে, যদি আমরা দিতে চাই প্যারাগ্রাফে দিলে হয় কিনা দেখি, না হয় এটা আলাদা করে দিতে হবে। এই যে বক্সটা আছে, আমরা এতক্ষণ এটা করলাম, বক্সটা যদি আমরা দিতে চাই তাহলে দেখেন, বক্সটা যদি দিতে চাই তাহলে আমাকে প্যারাগ্রাফে যদি আমি দিই, প্যারাগ্রাফের যে আমাদের স্টাইলিংটা আছে এখানে আমি একটা বক্স দেওয়ার জন্য আমি এখানে আপনারা লিখবেন হচ্ছে বর্ডার,
বর্ডার নামে একটা প্রপার্টি আছে। বর্ডার কি হবে, বর্ডার প্রপার্টির ভ্যালু হবে বর্ডার বিভিন্ন ছোট বর্ডার বা মোটা বর্ডার দিতে পারেন। আমরা একদম ছোট একটা বর্ডার দিই 1 পিক্সেল, 1 পিক্সেল। তারপর লিখতে হবে সলিড। অনেক ধরনের বর্ডার আছে, ডটেড, সলিড বা অনেক ধরনের আছে, ডট ডট করে বর্ডার হবে। সলিড একটা কালার দিয়ে দিবেন, ব্ল্যাক অর রেড অর গ্রিন। এখানে কি আছে, এদের ওই পেজটাতে আছে একটা বর্ডার সবুজ কালারের, মেবি এটা সবুজের চেয়ে একটু গাঢ় সবুজ, এই ধরনের একটা বর্ডার আছে। তো মেবি এটা গাঢ় সবুজটা যদি আপনি দিতেন, লাইন লেমন কালার যেটা লাইন, এই লাইন কালারটা দেন, এটা হচ্ছে কালার নাম। বর্ডার হবে 1 পিক্সেল, সলিড লাইন কালার। হ্যাঁ, এই বর্ডারটা হবে। এখন এখানে দিয়ে দেন। এখন আমরা দেখি, তাহলে দেখেন এটা বর্ডার কিন্তু পেয়ে গেছে হুবহু একদম এটার মতো। আপনি যে কালার দেন সেই কালার হবে। আপনি এখানে যদি সলিড লাইন না দিয়ে আপনি যদি এখানে সলিড রেড দেন, তাহলে লাল কালারের একটা বর্ডার হবে। ইয়েলো দেন। সলিড কেন আনছেন? সলিড বলতে কি বোঝায়? সলিড মানে হচ্ছে মানে কয়েক ধরনের বর্ডার আছে। কোথায় গেল আমাদের পেজটা, এটা না, সলিড রেড দিয়েছি, রেড কালার একটা সলিড মানে বর্ডারটা একদম মানে কোনো ডট ছাড়া কোনো বর্ডার। আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছিলাম তখন অনেক সময় বর্ডার বা ট্যাবলের বর্ডার গুলো আমরা অনেক সময় ডটেড মানে ডট 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 দিয়ে একটা বর্ডার হতে পারে, অনেক ধরনের ডিজাইনের বর্ডার হতে পারে। কিন্তু এই ধরনের যদি নর্মাল বর্ডার চান, সেই নর্মাল বর্ডারটাকে এখানে সলিড বর্ডার বলা হয়। হ্যাঁ, আপনি যদি এখানে যদি সলিডের জায়গায় অন্য কিছু দেন, সলিড না লিখে আপনি যদি দেন ডটেড যদি দেন, তাহলে দেখেন কি হয়। ডটেড দিলে একদম আরো ছোট ছোট বিন্দু, খেয়াল করতে পারছেন কিনা জানি না, একদম ছোট ছোট বিন্দু নিয়ে কিন্তু একটা বর্ডার হয়েছে। হ্যাঁ, আর যদি আপনি জানেন যে ড্যাশড বর্ডার, এটা মেবি কাজ করবে কিনা জানি না, DASHED ড্যাশড দেন, দেখেন একটু এই যে একটু দানা মানে একটু বিন্দু বিন্দু টাইপের কিছু কি হয়েছে, বর্ডার ক্রিয়েট হয়েছে, তাই না? তাহলে আপনি কি দিবেন, সলিডটা দেন, আগেরটাই রাখি আমরা সলিড, যে লাইনটা দিয়েছিলাম ওই লাইনটাই রাখি বা যে কালার আপনি। আর যদি আপনি 1 পিক্সেলের জায়গায় যদি আপনি 5 পিক্সেল দেন, কি হয় দেখেন, 5 পিক্সেল সলিড লাইন, 5 পিক্সেল, তাহলে 1 থেকে 5 একদম গাঢ় হয়ে গেছে। আপনি এভাবে স্যার তাহলে বর্ডার গুলো কি প্রকারভেদ আছে? হ্যাঁ, প্রকারভেদ আছে। আর এই যে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে মান। এই যে বর্ডার গুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে, যত দিচ্ছি বেশি তত কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমরা এখন 1 এ রাখি, 1 দিলে এটা দেখতে সুন্দর লাগে। যদি কোনো সময় পারপাস আপনার যদি মনে হয় যে আপনি খুব বেশি মোটা বর্ডার আপনি দিবেন, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। তাহলে এই পেজ এই সাইটটাকে আমরা অনুকরণ করার চেষ্টা করতেছি এবং এটাতে আমরা তাহলে এতটুকু যখন করতে পেরেছি, পুরো ওই পেজটা হচ্ছে, পরেরটা হচ্ছে রিপিট, একই জিনিস, ছবি আর লেখাগুলো হচ্ছে ভিন্ন। বর্ডারের পরে তো নিচে আরেকটা ছোট্ট একটা লাইন দেখতে পাচ্ছি, আরেকটা লেখা। হ্যাঁ স্যার ওইটা। ও, তাহলে এই লাইনটাকে কি বলবে, এটা হচ্ছে HR নামে একটা ট্যাগ আছে, হরাইজন্টাল লাইন। HR ট্যাগটা দেওয়ার কারণে একটা লাইন আন্ডারলাইন হবে, মানে একটা হরাইজন্টাল লাইন ক্রিয়েট হবে। হরাইজন্টাল লাইন আর হরাইজন্টাল মুভমেন্টে একই। প্রশ্নটা আবার করেন, বুঝতে পারিনি। হরাইজন্টাল লাইন আর হরাইজন্টাল মেনু দুটো কি একই? না না না, হরাইজন্টাল মেনু হচ্ছে আমাদের মেনুগুলো যেভাবে এই একটার পর একটা, এটা হচ্ছে পুরো একটা মেনু, মানে মেনুটা হরাইজন্টালি আছে, আনুভূমিকভাবে পাশাপাশি ভাবে আছে। আর এটা হচ্ছে যে এই লাইনটা এই দিক থেকে এইদিকে হরাইজন্টালি সাহিত্য আছে, লে ডাউন মানে যেটা একটা সাহিত্য আছে, মানে একটা লাঠিকে যদি মাটিতে রাখা হয় সেটা কিভাবে হয়, হরাইজন্টালি থাকে, আর একটা লাঠিকে যখন দাঁড় করানো হয় তখন এটা ভার্টিক্যালি থাকে। এটাই হচ্ছে হরাইজন্টাল মানে কথাটার অর্থ। হ্যাঁ, তাহলে আমরা এটা কি দিয়ে দিলাম। আচ্ছা, এই যে হোম মেনুটা, এটা তো আপনারা প্রশ্ন করেছিলেন, সেই কারণে হয়তো এটা এখানে কিভাবে করে চলে গেছে, আমরা আগের মতো করে দিই।
এখানে ছিল, এটা ছিল বন্ড। দেখতে ভালো লাগবে, এটা আগের মতো করে দিলাম। আমাদের ছিল এই অবস্থা। তাহলে দেখেন আমরা কিন্তু একটা ওয়েবসাইটকে দেখে দেখে আমরা কিন্তু পুরোপুরি ভাবে ওয়েব পেজ ক্রিয়েট করে ফেলতে পারছি। এখন আপনি এটা চেয়ে যদি এটাকে একটু ভিন্ন করতে চান, মানে একদম সেমই হয়ে যাচ্ছে, তাহলে এটাকে কি করবেন, আপনি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, আমাদের যদি আমি ব্যাকগ্রাউন্ডে যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে দেখেন এই সাইডটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কি দিয়েছি, লাইট ইয়েলো। আপনি ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দেন। আপনি যদি দেন যে কি দিবেন, স্নো একটা কালার আছে, হালকা কালার, জাস্ট স্নো। স্নো যদি আপনি দেন, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি দেন ব্যাকগ্রাউন্ডে আরো হালকা কালার, আরো অনেকগুলো আছে। আপনি যদি দেন যে হানি ডিউ, এই কালারগুলো মনে রাখতে পারেন, সিএসএস কালার নেম দিয়ে সার্চ দিবেন, তারপর দেখেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। স্ট্রাকচার একই কিন্তু কালার চেঞ্জ। এইভাবে করে আপনারা কি করবেন, করতে পারেন। স্যার এটা ভালো লাগছে। এখন যেটা দিয়েছে এটা ভালো লাগতেছে? জি স্যার, এটা ঠিক আছে। ভালো, হ্যাঁ ভালো লাগবে। এবার কালার, ফন্টের কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। সবগুলোকে আপনি চেঞ্জ করতে, স্ট্রাকচারটাকে একই রেখে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো এখন এই একই জিনিসটাকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একই জিনিসের রিপিটিশন। আসলে পরেরটা তো ব্লগ পেজগুলো এইভাবেই থাকে, একই জিনিসের। জি স্যার, এখানে ওই বর্ডারের বাইরে ব্যাকগ্রাউন্ডটা এক কালারের, আবার বর্ডারের ভিতরের ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার মনে হচ্ছে যে। কোনটা স্যার, ওই যে ছবির উপরে বর্ডার যেটা দিছেন, ওইটার বাইরের ব্যাকগ্রাউন্ডটা এক কালার, আবার ভিতরে যেটা ওটা আরেক কালার মনে হচ্ছে যে। লেখাটা এক কালার, ব্যাকগ্রাউন্ড আবার বর্ডারটা আরেক কালার, এটা না? মানে লেখাটার ব্যাকগ্রাউন্ডটা এক কালার, আবার মেইন ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার, এটা মনে হচ্ছে। হ্যাঁ, আমরা কালারের সময় দিয়েছি জাস্ট গ্রিন, আর এখানে দিয়েছি লাইন। এটা হচ্ছে লাইন কালার, আর এটা হচ্ছে গ্রিন কালার, একটু পার্থক্য করেছি। আপনি যদি এখানেও গ্রিন দেন তাহলে কিন্তু একই রকম হবে, সেম। আপনি যদি এখানে কি দেন, গ্রিন দেন, কোথায় আছে এটা, সলিড লাইন, তো এখানে করে দিলেন সলিড গ্রিন। সলিড গ্রিন যদি এখন দেন, দেখেন বর্ডার আর লেখার কালার একদমই সেম হয়ে যাবে। দেখেন এখন একদম সেম হয়ে গেছে। তো একটু ভিন্ন করলে সুন্দর লাগে, সেজন্য আমরা কি করেছি, একটু লাইট ডিপ করেছি। এটাই হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি। মানে ক্রিয়েটিভিটি মানে আপনি কি করবেন, একটু ডিফারেন্ট করে দিবেন। এখন একটু দেখতে ভালো লাগছে না, যখনই আমরা এটাকে কি করেছিলাম, লাইন করেছিলাম, তখন দেখতে যেন একটু ভালো লাগছিল। ঠিক আছে, একটু কেন যেন লাইটেড হয়ে গেছে এই ধরনের মনে হচ্ছে। তো একই জিনিস কি আমি বর্ডারে যে কালারটা দিব সেটা পুরো ভিতরে থাকবে, মানে ভিতরে ব্যাকগ্রাউন্ডটাও সেম কালারই হবে না? এটা শুধু বর্ডারের কালার, আর এটা তো লেখার লোরেম এক্সাম যে প্যারাগ্রাফটা, এটা তো টেক্সটের কালার, মানে কালার। বর্ডারের কালার আপনার যে কোনো আপনি ম্যাচ করে দিবেন। আমি একটু হালকা এবং উজ্জ্বল এভাবে করে ম্যাচ করে দিয়েছি। মানে ওই যে লেখার নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা, লেখার নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা কি বর্ডার যে কালার দিব সেই কালার হবে, নাকি লেখা যে কালার দিব সেই কালার হবে? লেখার ভিতরে যে কালারটা আসছে এটা পুরো বডির জন্য আসছে। এটা আমরা কি দিয়েছি, এখানে একটা বডিতে কালার দিয়েছি, দেখেন এটা অনেকটা সবুজের সাথে মিলে গেছে। বডি কোথায়, এই যে বডি, এটা আসছে এই যে ব্যাকগ্রাউন্ড হানি ডিউ নামে একটা কালার আছে, এইটা কালার কারণে, এই কালার কারণে। এখন আপনি যদি দেখেন, আপনি এটাকে চেঞ্জ করে যদি আপনি এখন এখানে দেন যে আমি আরেকটা কালার দিই, এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার কারণে দেখেন এখন কি হয়ে গেছে, এখন বুঝতে পারছেন না? এখনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, প্রশ্ন আছে বলতে ওরা বলতে চাচ্ছে, আপুরা বলতে চাচ্ছে লেখার নিচে আমাদের যে বক্সটা, লেখা নিয়ে পিকচার নিয়ে যে বক্সটা, ওই বক্সটার ভিতরে একটা কালার আছে, মানে ওইটা হচ্ছে মেন যে আমাদের
পুরো পুরো পেজের যে কালারটা ওটা ছাড়া ভিতরে যে কালারটা ওটার কালারটা একটু আলাদা, ওটাও এটা এখানে আর এখানে এই যে স্যার, এখানে যেটা আছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ 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 আচ্ছা। ও তাহলে এটা আপনি কি করবেন, এটা হচ্ছে প্যারাগ্রাফের কালার চেঞ্জ করে দিলেই আপনার এই ভিতরের লেখাটার কালার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখন এটাকে আগের মতো করে দিই, আমরা প্যারাগ্রাফের কালারটা চেঞ্জ করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ কোথায়, নিচে কালার আছে, তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই। আমি এতক্ষণ প্রথমে একটু বুঝতে পারিনি আপনাদের প্রশ্নটা। ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডটা এখন দিয়ে দিলাম হচ্ছে লাইট ইয়েলো ছিল, এটা মেবি এলআই টিএসটি লাইট ইয়েলো যদি আমি দিই, প্যারাগ্রাফ দিলাম, আপনার ভিতরে বললে আমি বুঝতে পারবো, ব্যাকগ্রাউন্ড যদি বলেন তাহলে আমি বুঝতে পারবো। এখন দেখেন, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, এখন ডিফারেন্স ভাবে আসছে। তাহলে বডির কালার একটা, প্যারাগ্রাফের কালার আর একটা, টেক্সটের কালার আর একটা, আবার বর্ডারের কালার একটা, এখানে কিন্তু 4টা কালার কিন্তু ইউজ করা হয়েছে। আবার এই যে ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল, এখানে আরেকটা কালার। এভাবে আপনার কালার কম্বিনেশন গুলো বুঝতে হবে যে কোন কালার কোনটার সাথে ম্যাচ হয়, যাতে একেবারে লাল নীল বেগুনি যাতে হয়ে না যায়, বা গাঢ় কালার যাতে হয়ে না যায়। বিশেষ করে লেখা জাতীয় বা ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা কালার থাকে, আর বাটন গুলোতে একটু গাঢ় কালার থাকে, এটা মনে রাখবেন। বা হেডলাইনে একটু গাঢ় কালার থাকে, আর ব্যাকগ্রাউন্ডে একটু হালকা কালার থাকে। তাহলে দেখেন এটা হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে একটু রিপিট করি, কতটুকু রিপিট করতে, এখানে কি রিপিট আছে, বারবার হাউ টু ক্রিয়েট ইউর ব্লগ, এখানে একটা টাইটেল আসতেছে, ছবি, তাহলে টাইটেল, ছবি, প্যারাগ্রাফ, এগুলো রিপিট আসতেছে বারবার। তো এইগুলোকে আমরা একটু কপি করে ফেলি এই টাইটেল থেকে, H1 থেকে ধরে নিয়ে একেবারে H4 পর্যন্ত, মানে প্যারাগ্রাফের শেষে এইটুকু আমরা যদি কপি করে আবার একদম H4 এর নিচে যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু এখন দেখেন, সরি হয় না, কপিটা হয় না। H1 থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম, কপি করলাম, কপি করে আরেকবার পেস্ট করলাম, আবার একই জিনিস আসলো। একই জিনিস এসে এখানে আমরা যদি রিফ্রেশ করি, 2বার হলো, 3বার যদি আমরা করি, তাহলে 3টা ব্লগ পোস্ট তৈরি হয়ে গেল। এখন ওয়েব পেজ ফুল রেডি। একই জিনিস, কিন্তু এখন আমরা জাস্ট এখানে কি করে দেব, চেঞ্জ, ছবিটা চেঞ্জ হবে, লেখা চেঞ্জ হবে, আর এখানে হেডলাইন গুলো চেঞ্জ হবে, ট্যাগ গুলো একই থাকবে। তাহলে ফুল একটা ওয়েব পেজ কিন্তু রেডি হয়ে যাচ্ছে। একটা ওয়েব পেজ রেডি। তাহলে আমরা একটা আজকের দিনে কি করলাম, একটা ওয়েব পেজ রেডি করে ফেললাম। আর কোনো প্রশ্ন? তাহলে এভাবে কি আপনারা করতে পারবেন? করা সম্ভব একটা ওয়েব পেজ রেডি করা, শুধুমাত্র ইনলাইন সিএসএস দিয়ে, তাও আবার স্যার মোবাইলে করা যাবে? হ্যাঁ, মোবাইলে করা যাবে, কিন্তু একটু মোবাইলে আপনার হয়তো একটু সময় লাগবে। স্যার মোবাইলে একটু ঝামেলা হয়, আর স্যার কপি গুলো করা যায় না, ওই যে মোবাইলে ইমেজটা দেওয়া যায় না। ইমেজটা আপনারা আপাতত অনলাইন সোর্স থেকে দিবেন, অনলাইন সোর্স থেকে দিয়ে তাহলে তো আপনাকে ফোল্ডার ক্রিয়েট করতে হচ্ছে না, ইমেজটা দিলেও শো করে না। অনলাইন থেকে দিলেও শো করে না? না স্যার, অনলাইন থেকে দেখি নাই স্যার। অনলাইন থেকে কিভাবে দিতে হয় এটা তো আমি জানিও না। এটা আমি দেখিয়েছিলাম, 2বার দেখেছি। আপনি একটা ছবি দিবেন, আমি একটা ছবি নিয়ে আসি, ধরেন ফটোগ্রাফি নিয়ে আমি একটা সার্চ করি, আবার দেখাচ্ছি। দেখেন, তো ফটোগ্রাফি নিয়ে আমি যদি ইমেজে যাই, ধরেন আমি এখান থেকে একটা ছবি দিব, ছবিটা যদি আমি ধরেন এই ছবিটা দিব, এই ছবিটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই ছবিটা এভাবে করে আসবে। ক্লিক করার পর যখন আসবে তখন আপনি রাইট মাউসে ক্লিক করবেন, কপি ইমেজ অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন? মোবাইলে রাইট মাউস করে পাবো? মোবাইলে রাইট মাউস না, মোবাইলেও ক্লিক করবেন, সরাসরি ওই ছবিটার উপর আবার ক্লিক করে ফেলবেন। ক্লিক করে উপরে যে ওয়েব অ্যাড্রেস থাকবে, ওয়েব অ্যাড্রেস
বা কপি ইমেজ হ্যাঁ মোবাইলে কপি ইমেজ। আচ্ছা মোবাইলেও আসবে কপি ইমেজ অ্যাড্রেস না? যেটাকে দিয়ে হ্যাঁ ওইটা যখন আপনি ডাবল প্রেস করবেন ওটাকে কপি, এটাকে যখন প্রেস করে রাখবেন তখন এটা আসবে কপি ইমেজ না, কপি ইমেজ অ্যাড্রেস। কপি ইমেজ অ্যাড্রেস নেবেন। কপি ইমেজ অ্যাড্রেস নেওয়ার পর মার্কআপে যাবেন, তাহলে সেকেন্ড ছবিটা বা ফার্স্ট ছবিটা আমরা কি করি এখানে চেঞ্জ করে দিই। তখন আপনাকে আর ডট এই জেপি যেগুলো কিছু লিখতে হবে না। আমাদের প্রথম ইমেজটা কোনটা? এটা এসআরসি কই, এসআরসি এই যেটা, এই প্রথম ইমেজটা দিয়ে দিলাম, পেস্ট করলাম, সেভ করলাম। সেভ করে এখন আমাদের পেজে আমি যদি দেখি পেজে চলে আসলো। স্যার এখানে কত ইজিতে করতেছেন, মোবাইলে এরকম করা যায় না। মোবাইলে করা যায় না? আপনি মোবাইল থেকে ছবিটা গুগলে সার্চ দেওয়ার পর ছবিটা আসবে, তো ছবিটা আসার পর ছবির উপর আবার ক্লিক করবেন, তো ছবিটা বড় করে আসবে। ওই ছবির উপর মানে প্রেস করে রাখবেন, কিছুক্ষণ প্রেস করে রেখে একটা বক্স আসবে, দেখবেন কপি টেক্সট এই ধরনের কিছু আসবে। আসার পর এখানে কপি ইমেজ অ্যাড্রেস বা কপি লিংক অ্যাড্রেস এই ধরনের কিছু আসবে। ওইটা নিয়ে আপনি কোথাও লিখে নোটপ্যাডে বা কোনো জায়গায় এটাকে সেভ করে রাখবেন। ওইটাকে নিয়ে আপনার মার্কআপের ভিতরে আইএমজি সোর্সের ভিতরে দিয়ে দিবেন। জি স্যার। এবার দেখেন আপনারা, তাহলে এখন আপনারা আজকের ক্লাসগুলোতে এখন আস্তে আস্তে ধীরে ধীরে এই ধরনের ওয়েব পেজ কিন্তু ক্রিয়েট করতে পারছেন। আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম। আলোচনা করতে গিয়ে আমরা অনেক প্রথম দেখেছি যে অনেকগুলো সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা বলেন স্যার ওভাবে ছবি দিয়ে ক্লিক করে রাখলে দুইটা অপশন আসতেছে, একটা ডাউনলোড ইমেজ আর একটা শেয়ার ইমেজ। এই দুইটা অপশন আসতেছে। দুইটা অপশন আসতেছে স্যার কোডগুলো একটু দেখান। জি স্যার। আচ্ছা আমি একটু দেখি, দাঁড়ান। তাহলে মনে হয় ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে তো আপনার ওইটা আগের মধ্যে হয়েছে। আমি যাচ্ছি যে আপনি অনলাইন সোর্স কিভাবে দিবেন। আপনি ধরেন এখানে লিখলেন ইমেজ দেখার পর ছবি আসলো, সেই ছবিতে আমি কি করলাম, ক্লিক করলাম, ইমেজেসে যাবেন। ইমেজেসে গেলে এই যে একটা লিস্ট আসবে ইমেজেসে, আমি মোবাইল থেকে এখন দেখছি। দেখার পর আমি একটা ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, সার্চ গুগল, শেয়ার ইমেজ। আচ্ছা এগুলোই আসছে না? আচ্ছা আপনি কি করবেন, উপরে যে অ্যাড্রেস বারে যে ইয়াটা আছে, একটা লিংক আছে, উপরে অ্যাড্রেস বারে একটা লিংক আছে না, সেই লিংকটা কপি করেন। আমি এই লিংকটা কপি করে এখানে দিয়ে দেখি, কপি করলাম। কপি করে আমি একটু এটাকে নিয়ে আসি, এখান থেকে আমি দেখি ওদের গ্রুপটাতে আমি দিই। একটা মোটামুটি বড় একটা লিংক ক্রিয়েট হয়েছে। এই লিংকটা আমি মোবাইল থেকে দিলাম, ঠিক আছে, তাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে। এটাই সার্চ নিয়ে আসছে। এখন আপনি যদি মেসেঞ্জার গ্রুপে যাই, স্যার ভিডিও কি এভাবে আনা যাবে? হ্যাঁ ভিডিও এভাবে আনা যাবে। আমি আপনাদেরকে মোবাইল থেকে দেখাচ্ছি। তো মোবাইলে আমি একটা লিংক কপি করেছি, সেই লিংকটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে এখন রাখলাম। এখান থেকে আমি দেখি যে আসলে ঘটনাটা কি হয়। আপনাদের এই যে মেসেঞ্জার গ্রুপে আসলো, গ্রুপে আসার পর একটু দেরি হচ্ছে কেন? এই যে এই লিংকটা আমি কপি করলাম, কপি লিংক অ্যাড্রেস। কপি লিংক অ্যাড্রেস করে আমি এখন এটা মোবাইলের লিংকটা দেখেন,
আমি এখন এখানে দিই আইএমজি সার্চটা কোন জায়গায় যেন, যে এখানে আমি এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে আমার মোবাইলের লিংক, এটা দিলাম এখানে, এখানে কপি দিয়ে সেভ করলাম, সেভ করে এখন বড় হয়ে গেছে লিংকটা। এটা বড় হোক সমস্যা নেই, এটাকে বড় ছোট করা যাবে। আমি আগে জাস্ট দেখি যে আসলে মোবাইলের লিংকটা এখানে কাজ করে কি। আচ্ছা, মোবাইলের লিংকটা কাজ করছে না, কেন কাজ করছে হ্যাঁ না? স্যার, আমি এখন করছিলাম, আমারটা পুরো মোবাইল জুড়ে হয়ে গেছে লিংকটা। আচ্ছা, মোবাইল জুড়ে হয়ে যাক, এটাকে লিংকটাকে শর্ট করা যাবে। আমি চাচ্ছি মেসেঞ্জার, যেটা মেসেঞ্জার থেকে আসছে, মেসেঞ্জার ওয়ান। আমি যদি একটু চাই, কোথায় যেন মেসেঞ্জার গ্রুপ, এটা এটাকে ওপেন সেভ লিংক, কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেস। আচ্ছা, এটাতে ক্লিক করলে কি ছবিটা আগে আসে কিনা দেখি। প্রথমে এটাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে এই ছবিটা আসছে, কোন ছবিটা আসছে এটা তো দেখতে পাওয়া যাচ্ছে না। আসলে গুগলের পেজটাই হয়ে গেছে। এখান থেকে কপি করি, এখান থেকে কপি করার পর হলে মোবাইলে অনেক ঝামেলা, আসলে মোবাইলে এই লিমিটেশনটা আছে। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে মোবাইলে ছবি নিয়ে আসলে কাজ করা যায় না তেমন একটা। এখন আমি দিয়ে দেখি, এখন গুগলের পেজটা দিলাম, যেটা মোবাইলের যেটা সার্চ করার পেজ, এখন দিয়ে দেখি যেটা এখনো আসছে না। তাহলে মোবাইলে একটু ঝামেলা, ওই সেভ করেই করতে হবে, তাই না? মোবাইলে অনলাইন লিঙ্কটা পাওয়া যাচ্ছে না, সেটা আমি আরো দেখবো মোবাইল থেকে আপনারা কিভাবে ছবিটাকে আসলে শেয়ার করছেন, আমি একটু দেখবো, দেখে আপনাদেরকে নেক্সট ক্লাসে জানাবো। হ্যাঁ, আপাতত ছবি ছাড়া আপনারা এগুলো একটু শো করান, ছবি ছাড়া আমাদের আগে যেভাবে ছিল সেভাবে আপনারা করেন। যাই হোক, তাহলে আমরা আজকে যতটুকু দেখলাম, আজকে হয়তো আমরা সামনের দিকে কি আর যাবো, কি বলেন? না স্যার, একবার কেন? হ্যাঁ বলেন। একটা ভার্টিক্যাল লাইন শো করান। আচ্ছা, ভার্টিক্যাল আজকে আর না, আজকে আছে ভার্টিক্যাল। হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাসে এটা দেখাতে একটু সময় লাগবে। আজকে যেহেতু আমরা এটা নিয়ে কিছু কনসেন্ট্রেশন দিয়ে ফেলেছি, তো নেক্সট ক্লাস আমি ভার্টিক্যাল মেনু আপনাদেরকে করে দেখাবো, এটা সময় লাগবে সামান্য 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের জন্য আবার কাজ থাকলো, বলেন তো কি কাজ? এই পুরোটা তৈরি করা, পুরো পেজটা। হুবহু এটা না স্যার, আমরা ডিফারেন্স কালার, ডিফারেন্স লেখা, ডিফারেন্স পিক দিতে পারি। ডিফারেন্স, হ্যাঁ আমি এটাকে বাম পাশে এনেছিলাম। আপনারা যে পেজটা আনবেন সেটা হচ্ছে ডান পাশে ছবি থাকবে, বাম পাশে প্যারাগ্রাফ থাকবে, আর কালার সবগুলো চেঞ্জ হবে। তারপর ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল বা এই ধরনের একটা বক্স করে যেটা লিখবেন, সেটা এখানে না দিয়ে প্রথমেই মানে শুরু হয়ে যাবে এই ধরনের একটা আর্টিকেল, মাঝখানে গিয়ে এই ধরনের একটা ব্লগ আসবে, তারপর আবার কিছু আর্টিকেল আসবে, এই ধরনের একটা পেজ আপনারা করে দেন, পারবেন? ফুল ওয়েব স্যার পেজ। ওটা করতে গেলে তো একটু, হ্যাঁ এটা করতে গেলে মানে আগেরটা পরে চাকি দিতে বলছেন স্যার আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। মানে ওয়েব পেজটা এখন শুরু হয়েছে কি দিয়ে, এগুলো তো থাকবে, ধরেন এগুলো আপনারা আগের পেজটার উপরে কাজ করতে পারেন, যে পেজটা আপনারা মেনু বানিয়েছেন না সেটার পরে কাজ করতে পারেন। ধরেন এই ওয়েব পেজটা শুরু হয়েছে ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল, এই ব্লগটা দিয়ে শুরু হয়েছে। এই ব্লগটা প্রথমেই না দেন, প্রথমেই থাকবে আপনার একটা আর্টিকেলের হেডলাইন, তারপরে ব্লগ শুরু হয়ে যাবে, লেখাটা বামে থাকবে আর ছবিটা ডানে থাকবে। কয়েকটা ব্লগ যাওয়ার পর তারপরে এই একটা ব্লগ আসবে, এই মানে এইরকম একটা সেকশন আসবে। আবার কতক্ষণ এটা সেকশনের নিচে আবার কিছু এই ধরনের একটা সেকশন আসবে, এই ধরনের করে, মানে আমার এক কথায় আমার পেজের মতো করে একেবারে হুবহু না করে একটু চেঞ্জ করে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি একটা পেজ তৈরি করে আমাকে দেখান CSS। হ্যাঁ স্যার, টেকটা স্যার এটা একটু থাকুক, এটা একটু পিক তুলি।
এটা হ্যাঁ এটা না থাকবে। স্যার ট্যাগগুলো ট্যাগগুলো ওই যে ট্যাগগুলো তুলেন, আমি একটু ট্যাগ কমাই ফেলি তাহলে আপনার জন্য ভালো হবে। হ্যাঁ তো ট্যাগ অনেক বেশি হয়ে গেছে, কিভাবে পিক তুলবেন? আচ্ছা প্রথমটা নেন, এটা হচ্ছে প্রথম স্ট্রাকচারটা, এটাকে স্ক্রিনশট স্যার নিয়ে নিতে পারেন। তারপর লাস্টের দিকে আমি একটু ইয়ে করি, এখন না দাঁড়ান, এখন নিতে পারেন। জি স্যার ঠিক আছে, একটু মাঝখান তাহলে বরাবর কিন্তু আমি আপনাদেরকে হ্যাঁ একটু মাঝখানে বুঝলি মাঝখানে কোডগুলোর মাঝখান বরাবর একটু আসেন। এখন ঠিক আছে? হ্যাঁ জি 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 ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে অনেকেই কিন্তু এখন দিচ্ছেন না, আমি যদি নাম ধরে ধরে বলি আপনারা কিন্তু তখন বলবেন যে ভাইয়া আমি এটা হয়েছে, অনেকে বলবেন আমি নাম ধরে ধরে বলছি না কারা দিচ্ছেন না। যারা দিচ্ছেন তারা তো অবশ্যই মোস্ট অ্যাপ্রিসিয়েবল, আর যারা দিচ্ছেন না তারাও নতুন করে দেন। আর কোনো সমস্যা হলে আমাকে বলেন কি কারণে আপনি দিতে পারছেন না। অনেকে দিচ্ছেন অনেকে দিচ্ছেন না, ম্যাক্সিমাম দিচ্ছেন না, কিন্তু এগুলো না দিলে আপনাদের প্র্যাকটিস হবে না, আপনারা আসলে সামনের দিকে যেতে পারবেন না। আপনারা দেখছেন যে যত দিন যাচ্ছে আমরা কিন্তু কমপ্লেক্স কোডিং এর দিকে যাচ্ছি, তো আপনারা যদি এটা একটু এখন থেকে শাই ফিল করেন বা এটা যদি না দেন, এটা আপনাদেরই ক্ষতি হচ্ছে। আমি মনে করি আপনারা সবাই দেন, আমি স্যার সবার আমি জন্য তো কিন্তু দিচ্ছি আলোচনা। বাট সেন্ড হয় নাই কেন বুঝলাম না। আচ্ছা আপনি একটু ভালো করে কি করবেন, খেয়াল করে চেক করে দেখবেন, আর যদি একেবারে তাও না হয় আপনি মেসেঞ্জারেও কোডগুলো দিয়ে দিতে পারেন, আমি ওখানে কোডগুলো দেখবো, মেসেঞ্জারে কোডগুলো দিয়ে আপনি আমাকে দিবেন, ওখান থেকে আমি কোডগুলো নিয়ে এখানে কোডিং তারপরেও দেন, ঠিক আছে? আপনি আমাকে গত ক্লাসটাও দেন, এখন জি নেক্সট স্যার ক্লাসটাও। তাহলে আজকে তাহলে এতটুকুই থাকলো সবার সাথে, আর তো কোনো আশা করি প্রশ্ন নেই। আপনারা সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু জি আলাইকুম। স্যার আপনিও ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম।